ভুটানের মতো রাষ্ট্রকে এই প্রশ্নগুলো অত সিরিয়াসলি ডিল করতে হয় না, যেটা ধরেন আমাদেরকে করতে হচ্ছে। আপনি যদি চিন্তা করেন কঙ্গোকে, এই প্রশ্নটা খুব বেশি ডিল করতে হচ্ছে না। আপনি দেখবেন ক্যারিবিয়ান আইল্যান্ডস আছে অনেকগুলো, হুম। সেই ওয়েস্ট কোস্টে আটলান্টিকের, তাদেরকে দেখবেন এই প্রশ্নগুলো অত বেশি ডিল করতে হচ্ছে না। কিন্তু আমার ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, আমার বঙ্গোপসাগর লিডিং টু ইন্ডিয়ান প্যাসিফিক ওশেন, এই সব জায়গাতে আমার কৌশলগত ভূ রাজনীতির কারণে যেটা হচ্ছে যে আমার আমার গুরুত্ব আমাকে প্রচুর ভালনারেবল করে দিয়েছে। হুম, সেটি তো একই স্পষ্ট। সাথে হচ্ছে ব্যারিস্টার আমার ফুয়াদ, সেটি তো ধরেন আমাদের একটা অবস্থানগত বাস্তবতা, কৌশলগত বাস্তবতা এটি তো আছেই। কিন্তু মানে এর মধ্যে আমরা সবসময় আলোচনা করেছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সেটির একটা মানে ভূ-রাজনৈতিক অবস্থানগতর বাইরেও একটা বিশেষ বিষয় আলোচনার জন্য যে ভারতীয় আধিপত্যবাদ। এখন কি সেটা মার্কিন আধিপত্যবাদ, মানে ভারত কি মার্কিন দ্বারা রিপ্লেস, আমেরিকা দ্বারা রিপ্লেস হচ্ছে, এরকম কিছু হচ্ছে কি? মানে আমি এই প্রশ্নটা এজন্য করছি, ধরেন আ মানে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে সেই যে মানে মার্কিন চুক্তি সেটি হয়ে গেল। সেটি নিয়ে আপনার সাথে আগেও কথা হয়েছে। একটা গোপন চুক্তি হলো, পরবর্তীতে প্রকাশ হয়েছে সেই চুক্তি। সেটি নিয়ে অনেকের আপত্তি আছে, কিন্তু সবাই চুপ। মানে এটা নিয়ে খুব বেশি সরব হচ্ছে না কেউ। আ কোনো প্রকাশ্যেও আনা হচ্ছে না, খুব কথাবার্তাও হচ্ছে না। আমি যে বলছি অথরিটির কথা, যারা আসলে কথা বললে কাজ হবে তারা হচ্ছে না। এখন সম্প্রতি দেখলাম যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আয়োজন হলো সংসদের দক্ষিণ প্লাজায়। যেটি আসলে নজিরবিহীন একটা ব্যাপার হয়ে গেল। সেখানে ১০ সদস্যের একটা সংসদীয় ককাস হলো, আমেরিকা ককাস আ মানে হলো, যে বাংলাদেশের পার্লামেন্টে আমেরিকা ককাস। এগুলো আসলে কিসের ইঙ্গিত? আমাদের কি এখন ভারতের বদলে যুক্তরাষ্ট্র মনিবে পরিণত হচ্ছে? দেখেন, অনেকগুলো ঘটনা ঘটছে। ঘটনাগুলোকে কি আপনি কোনো একটা পার্টিকুলার কনক্লুশনে টানবেন, না আপনি এটা ফ্লেক্সিবলি দেখবেন, এটা দেখার বিষয় আছে। যেমন ধরেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রথম তো ইন্ডিয়া সফর করলেন হুম, এই সরকার ক্ষমতায় আসার পরে। আপনার তুরস্কে প্রোগ্রাম ছিল, যাওয়ার আগে 2 দিন ইন্ডিয়াতে থাকলেন। সেখানে আহ জয়শঙ্করের সাথে তার মিটিং হয়েছে, তারপরে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে তার মিটিং হয়েছে। তাহলে এইটাকে কি আমি সন্দেহ করব যে তাহলে কি আবার সরকার ভারতীয় বলয়ে চলে যাচ্ছে? এই সরকারের প্রথম প্রাইম মিনিস্টারের প্রথম অফিসিয়াল ট্যুরটা হচ্ছে মালয়েশিয়া, অথবা প্রক্সি যদি বলেন বেইজিং। তাহলে কি আমরা ধরে নেব যে এই সরকার শুরুতেই চায়নামুখী হয়ে যাচ্ছে? এই সরকারের সাথে আপনার তুরস্ক এসে, পাকিস্তান এসে সামরিক বিভিন্ন সরঞ্জাম, চুক্তি, কারখানা জয়েন্টলি করার ব্যাপারে আলাপ আলোচনা করছে। আপনি দেখলেন যে তুরস্কের সাথে একটা জয়েন্টলি ড্রোন ম্যানুফ্যাকচারিং কারখানা হবে বগুড়াতে, একটা বিমানবন্দর ডেভেলপমেন্টের কাজ হবে। এর মানে কি আমরা ধরে নেব যে তারা পাকিস্তান তুরস্কের বলয়ে চলে হুম। যাচ্ছে? নিশ্চয়ই না। মানে ধরেন একটা ঘটনা তো আন্তর্জাতিক বা কূটনৈতিক সম্পর্কের মধ্যে এরকম তো হবেই। বিভিন্ন দেশের সাথে হবে। কিন্তু আসলে মানে এটার বিষয়ে বিশেষভাবে বলছি, ভারতীয় আধিপত্যবাদ যখন আমরা বলেছি, টানা অনেক কিছু একসাথে মিলিয়ে তারপরে আমরা চিন্তা করেছি। যেকোনো একটা ঘটনায় বলে ফেলিনি যে ভারতীয় আধিপত্যবাদ হচ্ছে কিনা। ফলে এখানেও এই প্রশ্নটা জাগে যখন আ মানে উপদেষ্টা পরিষদই জানলো না যে সেখানে একটা চুক্তি হয়ে যাচ্ছে। ক্যাবিনেটেও পর্যন্ত আলোচনা হলো না। মার্কিন চুক্তি হয়ে গেল এবং তখন সেটা গোপন চুক্তি হিসেবে আমরা জানতাম, হয়ে গেল। এখনো এই বিষয়গুলো হচ্ছে, যেটা আসলে খুব নজিরবিহীন। এবং নির্বাচনের আগেও আমরা, মানে ২৪ এর নির্বাচন কথা বলছি। তার আগেও আমরা দেখেছিলাম যে পিটার হাসের প্রতি বিশেষ রকমের একটা ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। এবং আন্দোলনের মুহূর্তেও মার্কিন এম্বাসির সাথে আন্দোলনকারীদের যোগাযোগ ছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন যে তাদের সাথে যোগাযোগ হচ্ছে। অন্য কোনো এম্বাসির ব্যাপারে এভাবে শুনি নাই। ফলে অনেকগুলো ডট মিলিয়ে কি এটা মনে করতে পারেই কিনা, মানে আমাদের তো আসলে ওই যে ঘরপোড়া গরু, আধিপত্যবাদ কোথায় আছে, কে মনিব, এই চিন্তাটা আমাদের করতেই হয়। ফলে এই ডটগুলো মিলিয়ে এই সমীকরণে কি যাওয়া যায় যে আসলে মনিব বদলেছে বাংলাদেশ? না, আমি সেটা মনে করছি না। কারণ হচ্ছে, যে এগ্রিমেন্টটা হয়েছে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট ফেব্রুয়ারিতে, এই এগ্রিমেন্টটা কিন্তু এক্সক্লুসিভ টু বাংলাদেশ না। আমেরিকার সাথে আপনি আপনি ওই দেশে আছেন, ট্রাম্প ক্ষমতায় আসার পরে সিমিলার এগ্রিমেন্ট ডজন ডজন দেশের সাথে হয়েছে। হুম, এবং দেখেন সিচুয়েশনটা কি, ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইনটা কি ছিল? আমেরিকাকে আবার গ্রেট বানাইতে হবে, তার এখানে ম্যানুফ্যাকচারিং নাই, তার ডেট বেড়ে যাচ্ছে, তার জিডিপি মাইনাস হয়ে যাচ্ছে, চীনের সাথে কম্পিটিশনে পারছে না। সো আমাকে এখানে একটা ইকোনমির হাব বানাইতে হবে। তো সে ফার্স্ট পলিসি যেটা করলো সেটা হচ্ছে যে আপনার রেসিপ্রোকাল ট্যারিফ দেবে। এবং এই ট্যারিফটা হচ্ছে আপনার ডাব্লিউটিওর আর্টিকেল 24.1 এর সে ইমার্জেন্সি ইনভোক করেছে। মানে আপনার অর্থনীতি এত খারাপ অবস্থায় আছে, আপনি ডাব্লিউটিওর ফ্রেমওয়ার্কে ব্যবসা করলে আপনার অর্থনীতি কলাপস করবে, আপনার নিজস্ব ট্যারিফ সিস্টেম তৈরি করতে হচ্ছে। তো এমনিতেই কিন্তু আমেরিকার সাথে আমাদের একটা ট্যারিফ সিস্টেম আছে, যেটাকে এমএসএম বলে, যে
মোস্ট ফেভার্ড নেশন MFN, এই MFN ক্রাইটেরিয়াতে কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে 13 থেকে 19% একটা ভ্যারিয়েবল টু গুডস অ্যান্ড সার্ভিসেস এটার একটা এগ্রিমেন্ট আছে। তাহলে WTর আর্টিকেল 24(1) যে ট্রাম্প এসে ইনভোক করলো, এটা করে কিন্তু একটা এক্সক্লুসিভ চুক্তি শুধু আমেরিকা বাংলাদেশের সাথে করে নাই। আপনি দেখেন পুরো ইউরোপিয়ান ইউনিয়নকে সে ট্যারিফ চাপিয়ে দিয়েছে, আপনি দেখেন পুরো সাউথ আমেরিকাতে চাপিয়ে দিয়েছে, মেক্সিকো, তারপরে হচ্ছে ভেনেজুয়েলা থেকে শুরু করে কানাডা, এরপরে হচ্ছে যে আপনি আমাদের এশিয়াতে দেখেন আমাদের সাউথ কোরিয়াকে চুক্তি করতে বাধ্য করছে, ভারতকে করেছে, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সবাই করতে বাধ্য করেছে। তাহলে এই ফেনোমেনাটা কিন্তু আপনার হচ্ছে যে এককভাবে এক্সক্লুসিভ টু বাংলাদেশ না, এইটা হচ্ছে অ্যাবসলিউটলি একটা এক্সক্লুসিভ পলিসি অফ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। এখন প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এইটাতে যা করা হয়েছে সেটা আমাদের দেশের স্বার্থ সংরক্ষণ হচ্ছে কিনা। চুক্তি কোনো রাষ্ট্রের সাথে হওয়াটা মানে এটা না যে চুক্তিটা আমাদের দেশের জন্য ক্ষতিকর। সার্টেনলি ব্যারিস্টার ফুয়াদ, আসলে চুক্তিটা নিয়ে খুব কথা বলতে চাই না, কারণ কি মানে আমার কাছে মনে হয় যে এক্সপার্টাইজ দেবার মতো যে জায়গাটা সেটা যাদের আছে তারা আসলে কি বলছেন সেটা আমি রেফার করতে পারি। যে সিপিডি বলছে এটা দেশের স্বার্থ পরিপন্থী চুক্তি হয়েছে, তারা আমি হতভম্ব বলতে হচ্ছে। পারবো, আমি চুক্তি পড়েছি, এটা হ্যাঁ, নিয়ে আপনি আমি কথা পড়েছেন, বলতে পারবো। আপনি পড়েছেন। ধরেন আমিও টুকটাক পড়বার চেষ্টা করেছি, আমি কিছু এআই অ্যানালাইসিস করবারও চেষ্টা করেছি। ধরেন চ্যাট জিপিটিকে বলেছি, জেমিনিকে বলেছি যেটার একটা অ্যানালাইসিস দিতে, তারাও মোটা দাগে বলে দিয়েছে যে এটি আসলে যুক্তরাষ্ট্রের স্বার্থপন্থী, বাংলাদেশের স্বার্থের সাথে মানে খুব ভালো সার্ভ হয়নি এখানে, এরকম একটা বিশ্লেষণ পাচ্ছি। কিন্তু আমি চুক্তি নিয়ে বিশ্লেষণে যেতে চাই না, আমি এই বিশ্লেষণের কথা বলতে চাই যে এত মানুষ যখন অর্থনীতিবিদরা এখানে আপত্তি তুলছে, মানে গণমাধ্যমে যখন আলোচনা হচ্ছে, তখন এই বিষয়টি কেন সংসদে আলোচনা না? এই সংসদে আলোচনা হয় কে মুক্তিযোদ্ধা, কে রাজাকার, কে মোতা বিয়ে করেছে, কে পরকিয়া করছে, নানান রকম বিষয় আসে, কার ওয়াশিং মেশিন ফ্রিজ দরকার ইত্যাদি বিষয়। কিন্তু এই বিষয়গুলো ওঠে না সংসদে। আহ, এটা না আসার তো একটা গোল্ডেন কারণ হচ্ছে যে আপনার ইউনূস সরকার তো এই চুক্তিটা এক্সক্লুসিভলি সে নিজে করে নাই, এটার সাথে তো বিএনপি জামাত দুইটা দলের সাথে এঙ্গেজমেন্ট ছিল, আপনার জামাত সরকার অস্বীকার নিজেই করেছে, বলেছে। জামাত অস্বীকার করেছে, জামাত অস্বীকার করলে হবে না, জামাতের সাথে মিটিং হয়েছে, আমি 3 জামাতের তারিখ জানি। আমির মানা করেছেন, উনি এবার মিথ্যা বলছেন। উনি জানেন না, এটা বলেছেন, আমি জানি না, কিন্তু জামাতের সাথে উনি মিটিং বলেছেন হয়েছে। আমার দলের সাথে কোনো আলোচনা হয় না, আমাদের সাথে কোনো আলোচনা হয় না, এটা তিনি বলেছেন। জামাতের সাথে মিটিং হয়েছে এটা আমি জানি, বিএনপির সাথে হয়েছে, তারেক রহমানের সাথে হয়েছে, আপনার আমেরিকার ট্রেড ডেলিগেশন, দুই দলের সাথে এই বিষয়ে মিটিং করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে যারা সংসদে আছে, আজকে যারা ক্ষমতায় আছে, পক্ষে এবং বিপক্ষে, ইনুস সরকার তো সবাইকে নিয়ে করেছে, তাহলে প্রশ্নটা তুলবে কে? মানে আপনি যদি কোনো পক্ষ না জানতো, শুধুমাত্র তারাই মানে সংসদে এসে হঠাৎ করে সরকার এসে শুনলো এরকম একটা চুক্তি হয়েছে, তখনই আলোচনাটা করবার সুযোগ ছিল। প্রশ্ন হচ্ছে গিভেন সার্কুমস্ট্যান্সেসে ট্রাম্প অথবা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন ইনুস সরকারকে যেটা দিয়েছে, চাপিয়ে দিয়েছে, অথবা আমাদের পক্ষ থেকে যে চুক্তি করতে হয়েছে, এর বিকল্প আসলে আমাদের হাতে ছিল কিনা? না, ছিল কিন্তু না। আপনার কাছে এটা একটু মানে আলোচনা বা সন্দেহজনক মনে হয় না যে সেই সময় উপদেষ্টা পরিষদ, পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন, আমার গত শোতেই তার সাথে কথা হচ্ছিল আমার এই প্ল্যাটফর্মে, এর আগেও আমার শোতে ছাড়াও তিনি বিভিন্ন জায়গায় বলেছেন যে তিনি জানতেনও না যে এই সময়টা সেটা হচ্ছে। তার জানার কথা না, প্রয়োজন নাই, হ্যাঁ, প্রয়োজন নাই আপা, কিন্তু প্রয়োজন না নাই। এরকম একটা চুক্তি একটা হবে, বিষয় দেখেন, ক্যাবিনেটে আলোচনা তো হবে। না প্রয়োজন নাই, সব চুক্তির ব্যাপারে আলোচনা হওয়ার প্রয়োজন নাই। রেলেভেন্ট মিনিস্ট্রি জানে কিনা, ধরেন একটা চুক্তি যদি পিএমওর অফিস ডিল করে যে এইটা আমি সরাসরি ডিল করছি, রেলেভেন্ট মিনিস্ট্রি নিয়ে করছে, কমার্স মিনিস্টার তো জানে। এই কমার্স মিনিস্টারের সাথে তখন আপনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যোগ হয়েছে, যেহেতু তিনি তারেক রহমান অ্যাটলিস্ট জানে যে এই লোকটা আমার ক্যাবিনেটের ফিউচার ফরেন মিনিস্টার, তাকে ইনভলভ করা হয়েছে। তো দুজনে মিলে যেটা জানার কথা সেটা জানে। সব চুক্তি তো আপনার ক্যাবিনেটে আলোচনা হওয়ার কালচার বাংলাদেশে নাই, কিন্তু এটা এটারই না হয় আমরা না। সমালোচনা করেছিলাম, এটারই না বিরোধী হ্যাঁ ছিলাম। নিঃসন্দেহে, হ্যাঁ নিঃসন্দেহে সমালোচনা করবার সুযোগ আছে যে আপনার ক্যাবিনেটে সবকিছু, কারণ এটা তো আপনার লোকাল বাজেটারি বিষয় না যে আপনি একটা একনেকে এটা উঠাইতে হবে, তারপরে কাউন্সিল অফ মিনিস্টার্সে অথবা অ্যাডভাইজারে এই টপিকটা উঠাইতে হবে, উঠায় পাশ করতে হবে, এই বাধ্যবাধকতা নাই। প্রশ্ন হচ্ছে আপনি এটা যদি কাউন্সিল অফ অ্যাডভাইজার এটা উঠতো ধরেন, তাহলে কি এটা পাশ হইতো না? বিষয়টা কি তাই? যা হওয়ার তাই হইতো। প্রশ্ন হচ্ছে যে গিভেন টাইমে ইউনূস সরকারের সামনে এর থেকে বেটার অপশন ছিল কিনা, আমি মনে করি ছিল না। এখন প্রশ্ন হচ্ছে সারা দুনিয়াতে যে চুক্তিগুলো চাপিয়ে দিয়েছে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, আমাদেরকে এখন অ্যাসেস করতে হবে এইটা থেকে আমরা কিভাবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট সেফগার্ড করে আমরা কিন্তু এটাকে কোনো রিভাইজ করব জবাবদিহিতা নাই অথবা যে এক্সিট করব। সরকারের, সেই সরকার তো ওয়েট করতে পারতো। মানে পররাষ্ট্র উপদেষ্টাও আমাকে বলছিলেন যে তারা আসলে তিনিও মনে করেন যে তারা অপেক্ষা করতে পারতো, নির্বাচিত সরকার এসে এটা করতে পারতো। না, এটা এক পক্ষ পারতো না, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে,
এটা আমেরিকা বলে দিয়েছে এই চুক্তি করতে হবে, যেহেতু দুইটা বড় দল সেটা আপনি তারাই তো জানেন, ক্ষমতায় আসবে। উপদেষ্টারা জানেন না কেন? মানে আপনি জানছেন, উপদেষ্টারা কেন আমি জানছেন? আমি আমি খবর নিয়েছি, ওনারা খবর নেওয়ার চেষ্টা করতেছে না, হয়তো অথবা জানে আপনাকে বলছে না। আমি তো জানার চেষ্টা করেছি, আমি তো ওনাদেরকে জিজ্ঞেস করেছি যে এটা আপনারা পিছানোর চেষ্টা করেছেন কিনা। চেষ্টা করেছে। আর ব্যাপারটা তো এরকম না যে আপনার এটা পরিকল্পিতভাবে 9 তারিখে চুক্তিটা করা হয়েছে। চুক্তির আলোচনা তো 1 বছরের উপরের সময় থেকে এটা চলছে, তখন চলমান। তো গোপন ছিল, গোপন চুক্তি এনডিএ এর অধীনে। না, চুক্তির আলোচনা তো আপনার সবসময় প্রাইমারি লেভেলে তো কনফিডেন্সিয়াল থাকবে, এটা তো খুবই নর্মাল। প্রাইমারি লেভেলে তো আমাকে আপনাকে এটা বলবে না রাষ্ট্র। রাষ্ট্র সরকারের উপরে আমরা এই জন্যই তো ভোটের আয়োজন কেন করি, যে আমরা আস্থা রাখতে চাই যে কিছু মানুষ আমার স্বার্থকে সবসময় রক্ষা করবে, সেফগার্ড করবে। অতএব আমি এটা মনে করি যে আমি টোটালটা চিত্রটা বোঝার পরে আমার কাছে মনে হয়েছে গিভেন সার্কামস্ট্যান্সেসে স্থিতিশীলতার স্বার্থে একটা নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের স্বার্থে এর কোনো বিকল্প তখন সরকারের কাছে ছিল না। দ্যাট ওয়াজ দ্য বেস্ট অ্যাভেলেবল অপশন। মানে এখন শান্তিপূর্ণ হস্তান্তরের জন্য মার্কিন চুক্তির সাথে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে আমেরিকার, আপনার তো নির্বাচনকে তো অ্যাকনলেজ করতে হবে যে বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে। আচ্ছা, এটা আপনি চিন্তা অ্যাকনলেজ করে দেখেন, করানোর জন্য এই চুক্তি? শুধু একমাত্র না, মানে টোটালটা ধরেন আপনি যে একটা, মানে তাহলে আপনি কি ফ্রি ইন্ডিয়া ফেয়ার ইলেকশন আমাদের হয় সাথে, নাই? এটা করে আমাদেরকে একটু প্রমাণ করতে হলো যে আছে, বা একটা প্রতিদান এটা তো দিয়ে। আস্থা, দুনিয়ার তো একটা কনফিডেন্স বিল্ডিং এর বিষয় আছে। বাংলাদেশে আমেরিকার ইলেকশন নিয়ে তো আমরা অবজারভার পাঠাই না, হুম, হুম। কিন্তু আপনি গরিব দেশ হওয়ার কারণে কি হয়েছে, সারা দুনিয়া থেকে অবজারভার আপনার দেশে আসে। এখানে ইউরোপিয়ান ইউনিয়নের সার্টিফিকেট দিতে হয় যে হ্যাঁ নির্বাচন ভালো হয়েছে। এখানে আন্তর্জাতিক সংস্থাগুলোর সার্টিফিকেট দিতে হয়, কারণ আপনার নিজের ইনস্টিটিউশন নাই, আপনার গণতন্ত্র নাই, আপনার নিজের দেশের মানুষের তার ইনস্টিটিউশনের উপরে আস্থা নাই। অতএব এই বাস্তবতাগুলো তো আমরা তৈরি করেছি। তৈরি করতে করতে এমন একটা জায়গাতে আসছি যে এখন আমাদের অ্যাকনলেজমেন্ট লাগে, সার্টিফিকেশন লাগে। তো এই জন্য স্টেবিলিটির স্বার্থে তাদের কাছে এর থেকে বেটার কোনো অপশন হাতে ছিল না। এখনো ভারতের আসলে কি কথা সেরকম চিন্তা কোনো করে, স্বার্থের কন্টিনিউশন হচ্ছে? মানে সংসদে এই যে সংসদের দক্ষিণ প্লাজায় নজিরবিহীনভাবে এরকম আয়োজন, মানে আমেরিকান ককাস তৈরি হয়ে যাওয়া সংসদের ভেতরে সংসদীয় এবং বিরোধী দল, মানে সরকারি বিরোধী দল দুই পক্ষেরই সমন্বয়ে, আম, এটাও কি একটা সেই মানে ককাস ধারণা? তো নতুন কিছু না। আপনার আপনার আওয়ামী লীগের আমলে তো ককাস ছিল, ককাস তো নতুন কিছু না। এরকম আমেরিকান সমস্যা ককাস হচ্ছে যে ছিল? বাংলাদেশ, হ্যাঁ ছিল ছিল। কারা আপনার ছিল সেখানে? পার্বত্য মানে আমি শুনি নাই, আমার পার্বত্য অজ্ঞতা। হুম। আওয়ামী লীগের সময় যেমন ধরেন একটা ককাস আমি জানি, যেটা নিয়ে আমি প্রচুর সমালোচনা করেছি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একটা ককাস ছিল। এই রাশেদ খান মেনন, ইনু থেকে শুরু করে আপনার এনজিও ব্যবসায়ী ট্যাবসায়ী মিলে পার্লামেন্টারি ককাস ছিল। হুম। আমরা এটার প্রচুর সমালোচনা করেছি। প্রশ্ন হচ্ছে না, কিন্তু বাংলাদেশে ধরেন এটা তো ককাস জিনিসটা পার্বত্য পরিচিত চট্টগ্রাম না। বিষয়ক ককাস হতে পারে। ধরেন সমালোচনা করবার মতো বিষয় থাকতেই পারে। কিন্তু সেখানে ধরেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিষয়গুলো ইন্টারেস্ট নিয়ে বা সেই বিষয়ক আলোচনার জন্য তারা কাজ করবেন। কিন্তু আমেরিকান ককাস এটা তো অন্য দেশের ককাস। তারা আসলে এখানে কি করবেন? তাদের স্বার্থে কাজ না করবার এটা জন্য শুধু, বাংলাদেশের না পার্লামেন্টে সারা ককাস। দুনিয়া, সারা দুনিয়াতে এই প্র্যাকটিসটা আছে, যেহেতু আমার এখানে গণতন্ত্র আমার দেশে ছিল। শক্তিশালী না। না, আমাদের দেশে ওই যে বললাম আগের পার্লামেন্ট গুলোতে তো ছিল। ওটা তো পার্বত্য যেটা হচ্ছে চট্টগ্রাম এটা বিষয়ক। ওয়াইডলি প্র্যাকটিস না, এটা তো ওয়াইডলি প্র্যাকটিসড একটা বিষয় না। এটার কোনো আইনি কাঠামো নাই, এটার রেগুলেশন নাই। এইগুলো না করে ককাস করাটা ঠিক হয়েছে কিনা এই প্রশ্নটা রেজ করবার সুযোগ আছে। হুম, কিন্তু ককাস করা যাবে না, অথবা কোনো দেশ হুম, হুম। ওপেনলি তার দেশের হয়ে লবি করতে প্রতিষ্ঠান করতে পারবে না, ব্যাপারটা এরকম না। করতে পারবে, কিন্তু আপনি এটাকে আইনি কাঠামো না দিয়ে কমিটি করাটা ঠিক হয়েছে কিনা এই প্রশ্নটা রেজ করতে পারেন। যেটা তো একটা আইনি কাঠামো লাগবে। আমেরিকাতে লবিস্ট ফার্ম তো লিগাল, তার কাঠামো বলে দেওয়া আছে যে আপনি কার হয়ে কিভাবে কোন মাত্রায় লবিং করতে পারবেন, তার আপনার আয় ইনকাম কি করছেন, স্বার্থ কি ডিক্লেয়ার করতে হবে। এগুলো প্রফেশনাল একটা জায়গা আছে। আমার যেটা আশ্চর্য লেগেছে সেটা হচ্ছে আইনি ফ্রেমওয়ার্ক তৈরি করা ছাড়াই এরকম ককাস করাটা ঠিক হয়েছে কিনা, এটা হচ্ছে আমার জায়গা থেকে। কিন্তু ককাস করাটা যাবে না, করাটা অন্যায় হয়েছে তেমনটা আমি মনে করি না। আমেরিকার স্বাধীনতা দিবস হুম, আপনার প্রতি বছরই পালিত হয়, নতুন কিছু না। হুম, সেটা দুইশো এম্বাসিতে হয়। পঞ্চাশ বছরের দিবস, 250 বছরটা কিন্তু দেখবেন তারা সারা দুনিয়াতেই একটু ভিন্নভাবে পালন করছে। আমেরিকাতে শুধু না, আমেরিকার সারা দুনিয়াতেই করছে। দ্বিতীয়ত হচ্ছে দেখবেন যে ট্রাম্প আসার কারণে যেটা হয়েছে ক্ষমতায়, সারা দুনিয়ার আমেরিকার ইনফ্লুয়েন্স, আমেরিকার ব্যাপারে মানুষের যে ধারণা ডিমিনিশ করেছে। আমাকে এখানে একজন ডিপ্লোম্যাট বলেছে যে পরিকল্পিতভাবেই তারা আমেরিকার ভাবমূর্তি উদ্ধার করবার জন্য এই কাজগুলো করছে। কারণ ট্রাম্পের কারণে সারা দুনিয়াতে টোটাল ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ব্রেকডাউন করেছে, আইপিএস শেলফড হয়ে গেছে। এইসব কারণে তারা বোধ করছে তারা একটু বড় আকারে এটা করে এই রিলেশনশিপটার জানান দিতে।
এখন এইটাকে আমি মোটা দাগে কোনো সন্দেহ চোখে দেখি না। বিষয় হচ্ছে আপনি আমার ন্যাশনাল ইন্টারেস্ট মানে আপনি পার্বত্য কিভাবে চট্টগ্রাম প্রোটেক্ট বিষয়ক করেন। ককাসকে সন্দেহের চোখে বা প্রচুর সমালোচনা করলেন, কিন্তু আমেরিকান ককাসকে সন্দেহের চোখে বা সমালোচনা করবেন না। কারণ হচ্ছে ইস্যুটা হলো সভরেন্টির কোশ্চেন। হুম। চিটাগং হিল ট্রাক্সের কোশ্চেন হচ্ছে আমার সভরেন্টির কোশ্চেন। এই জায়গাটাতে গত 4 দশক ধরে গৃহযুদ্ধ চলছে। এখানকে এটা কেটে নিয়ে আলাদা রাষ্ট্র করা, দেশ বানানো, এগুলো চলছে। বিভিন্ন উপজাতিরা ভারত থেকে, বার্মা থেকে অস্ত্র নিয়ে, টাকা নিয়ে, প্রশিক্ষণ নিয়ে এখানে অস্থিরতা তৈরি করছে। অতএব সেটা তো একদম সরাসরি আমার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির কোশ্চেন। হুম। এটাকে অবশ্যই প্রশ্ন করতে হবে। দ্বিতীয়ত মানে ফলে যারা সেটা করেছেন নিয়ে তারা তো একটা বিশেষ ইলেক্টেড ছিল কমিটি না। তো থাকতেই পারে। মানে সেটা নিয়ে কাজ করা, সেখানকার স্বার্থ বা বিনষ্ট হচ্ছে কিনা এটা দেখার জন্য একটা ককাস না, থাকতেই ককাস পারে। তো অন্য জিনিস। হ্যাঁ, কি ককাস তো জিনিস? অন্য জিনিস, স্ট্যান্ডিং কমিটি না। হ্যাঁ। ককাস তো হচ্ছে অন্য কারো জন্য হয়ে সে লবি করবে। ককাস জিনিসটা তো হচ্ছে হুম। অন্য কারো হয়ে সে জন্য সে কাজ করবে এবং তার সে পাবলিক ইন্টারেস্টটা সে এক্সপোজ করবে, বলবে। তো ওখানে কার এখন কার স্বার্থে কাজ করছিল? মানে পার্বত্য চট্টগ্রাম? আদিবাসীদের জন্য আদিবাসীদের অধিকার রক্ষা করার প্রশ্ন, আদিবাসীদের জন্য আলাদা হোমল্যান্ড তৈরি করা, শান্তি চুক্তি বাস্তবায়ন করা, যারা বাঙালি সেটলার আছে তাদেরকে এখান থেকে উজ্জ করা, পুরো জমিটা তাদেরকে দিয়ে দেওয়া, এই যে ফ্রেম আছে, এই পুরো ফ্রেমটা তো আমার সংবিধান এবং সার্বভৌমত্বের সাথে পরিপন্থী। এখন আর প্রশ্ন হচ্ছে আমার সংসদ সদস্যরা তারা আমেরিকার স্বার্থে সংসদে বসে কাজ করবেন, মানে তাদের স্বার্থ রক্ষার্থে। এটি প্রশ্ন, মানে এটি ঝামেলাজনক না? সবরেন্টির কোশ্চেন না? না, এই প্রশ্ন হচ্ছে যে এই যে ফ্রেমওয়ার্কটা থাকলে সমস্যা হতো না। ফ্রেমওয়ার্ক যে নাই, এই জন্য এটা প্রশ্ন হচ্ছে যে তাদের কাজের এখতিয়ার কতটুকু, এটা কোনো আমাদের আইনে বলে দেয়া নাই, তারা কিন্তু ওই আসলে যে কি আপনি করতে বলছিলেন পারবে, ককাস হচ্ছে করতে তাদের পারবে না। স্বার্থে কাজ করা, মানে ককাস তো স্থায়ী কমিটি না। এটা লবি করবে করতেই পারে। আপনার লবি কি আমেরিকানরা ব্যাকডোর ডিপ্লোমেসি করছে না? করছে তো। কে করছে না? হ্যাঁ, কিন্তু আপনারা, এরকম আপনার প্রত্যেক প্রকাশ্যে দেশে। আমাদের দেশের সংসদ সদস্যরা তাদের আমেরিকান লবি করবে। এজন্য আমার দেশের সংসদে ককাস তৈরি হলো। নজিরবিহীন না, ব্যাপার আমার নিঃসন্দেহে দেশে। এটা হচ্ছে যে আমাদের কাছে যেহেতু এটা প্র্যাকটিস না, হুম। এই জন্য আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আমরা এটার সাথে অভ্যস্ত না স্যার। আবার ইমিডিয়েটলি আপনার বেইজিং থেকে সফর করে আসছেন। আমেরিকার তো একটা টেন্স সিচুয়েশন আছে যে ভারতের কারণে ইতিমধ্যে আমাদের রিজিয়নে আমাদের চায়নার সাথে ক্লোজনেস বাড়তেছে। এই জায়গাটাতে তো অবশ্যই আমেরিকার এখানে টেনশন আছে, হুম। সিরিয়াস তার স্বার্থের সংঘাত তৈরি হওয়ার ব্যাপার আছে। তো সেই জায়গাতে আমি বোধ করছি যে এটা এক্সক্লুসিভলি কোনো মেসেজ দিচ্ছে, ব্যাপারটা এরকম না। আমি বোধ করতেছি যে আমাদেরকে ককাসের ব্যাপারে সিরিয়াস পরিচ্ছন্ন বক্তব্য আসতে হবে ককাসের কাছ থেকে, হুম। যে তারা কোন ফ্রেমওয়ার্কে তৈরি হয়েছেন, তাদের মানে রুলস অফ বিজনেসটা কি, তাদের এঙ্গেজমেন্টের জুরিসডিকশন কি, তারা কি করবেন কি করবেন না, কি করতে পারবেন পারবেন না, এই প্রত্যেকটা বিষয়ে জাতির কাছে পরিচ্ছন্ন বক্তব্য আসতে হবে, এই যেহেতু এটা ক্রস পরিচ্ছন্ন পার্টি বক্তব্যটা হয়েছে। তো আসলে কোথা থেকেও আসে না। যখনই সন্দেহের উদ্রেক হয় তখনই দেখা যায়, মানে ধরেন এই পরিচ্ছন্ন, মানে বিদেশি সংশ্লিষ্টতা, তাদের প্রভাব ইত্যাদি নিয়ে কথা বললেই ওই ডিপ স্টেটের নামটা চলে আসে, যেটি নিয়ে মানে গত সরকার, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন বা নাসিরউদ্দিন পাটোয়ারির মতো রাজনীতিক তারা বলেছেন যে তারা মানে এই ডিপ স্টেট, এস্টাবলিশমেন্ট ইত্যাদি নানান রকম শব্দ ব্যবহার করে তাদের কথা বলেছেন। কিন্তু কেউ তো আসলে কখনো পরিষ্কার করে নাই। আপনার সাথেও মনে হয় একটা অনুষ্ঠানে আমার কথা হচ্ছিল। আপনিও তখন নাম বলেন নাই। কিন্তু সবাই দেখেন তাদের, কিন্তু কেউ পরিষ্কার করেন না। আবার এটা কি স্বার্থে হলো সেটাও পরিষ্কার করেন না। এই অপরিচ্ছন্ন জায়গাটা কেন? আপনি কি এখন বলবেন যে আসলে আপনার তো অনেক মহলে আলোচনা হয়। কি আছে আসলে এই ডিপ স্টেট এর পেছনে? সেটাও ডিপ স্টেট কিনা? না, আমার কাছে মনে হচ্ছে সিম্পলি আমেরিকা এখন যেটা চাচ্ছে সেটা হচ্ছে গত 1/11 সরকারের আগে থেকে আপনার বাংলাদেশকে তারা মোটামুটি দিল্লির কাছে ফ্রাঞ্চাইজ করে দিয়েছিল। দেখবেন একটা কথা প্রায় আসে যে দিল্লির চোখ দিয়ে আমরা সিদ্ধান্ত নেব, আমরা দেখব। দিল্লির সিকিউরিটি কনসার্নই আমার সিকিউরিটি কনসার্ন। দিল্লির সিকিউরিটি কনসার্নকে এনশিওর না করে আমি এখানে কোনো পলিসি ইনিশিয়েটিভ নেব না। অতএব সেই জায়গাতে এখন একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার, 24-এর গণ অভ্যুত্থানের পরে তার এই পলিসি পজিশন পরিবর্তন হয়েছে। কারণ দিল্লিকে দেওয়ার কারণে যেটা হয়েছে, বাংলাদেশে ভারত বিরোধিতা, বাংলাদেশে আমেরিকার ব্যাপারে নেতিবাচকতা আগের থেকে বেড়ে গেছে। বাংলাদেশকে যেখানে চায়না থেকে দূরে রাখবার দায়িত্ব ছিল দিল্লির, বাংলাদেশ চায়নার আরো কাছাকাছি চলে গেছে। অতএব সেই জায়গাতে আমেরিকা এখন ওয়াশিংটন মনে করছে যে এই দায়িত্বটা এখন আমাকে সরাসরি পালন করতে হবে, যে বাংলাদেশে যে আমরা একটা লুজিং গ্রাউন্ডে আছি, এরকম একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশনে, যেখানে আপনার এই চায়নাকে অ্যাক্সেস দেওয়ার প্রশ্ন আছে, আরাকান থেকে শুরু করে আমাদের বঙ্গোপসাগরে আইপিএস এর ইস্যুজ আছে, বার্মা একটা আছে, এরকম একটা জায়গায় তারা বোধ করছে তারা সরাসরি এখন এঙ্গেজ হইতে চায় তাদের নিজ দায়িত্বে। এবং এর বাইরে আমি মোটা দাগে আমেরিকা যেটা আগে চাচ্ছে, এর বাইরে নতুন কোনো ইন্টারেস্ট তার এখানে তৈরি হয়েছে বলে আমরা মনে করছি না।
হুম। আপনি ইতিমধ্যে দেখেছেন যে ট্রেড এগ্রিমেন্ট সারা দুনিয়ার সাথে সে করেছে। আমাদের সাথে তো ট্রেডের কত আপনার ভলিউম হচ্ছে $8 বিলিয়ন। আমরা আমরা $6 বিলিয়ন সারপ্লাস আছি। এটা অ্যাডজাস্টমেন্টের জন্য তারা এই চুক্তিটা করতে চেয়েছে। আমেরিকার কি ট্রেডে আসলে খুব বেশি লাভ হয়েছে? আমি গতকালকে মাত্র রিপোর্ট পড়ছিলাম, রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টের কারণে গত 3-4 মাসে আমেরিকার ট্রেড প্রায় $400 বিলিয়ন কমে গেছে। কারণ আপনি যখন রেসিপ্রোকাল ট্রেড ট্যারিফ চাপায় দিয়েছেন, আমি তো আপনার দেশে মাল কেনা বেচা করা বন্ধ করে দিয়েছি, কারণ আমার খরচে পোষাচ্ছে না। হুম। অতএব এইটা একটা ফাংশনাল প্রপোজিশন না। এখন সেই জায়গাতে আমেরিকা তার স্বার্থ কিভাবে সংরক্ষণ করবে সেটার জন্য তারা হয়তো চেষ্টা করতে পারে। বাট আমার বক্তব্য এটাই, যেটা আমি বলেছি সেটা হচ্ছে যে ককাসের আইডিয়াটা যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে একদম নতুন আইডিয়া, সরকারের কাছ থেকে পার্টিকুলারলি পার্লামেন্টের কাছ থেকে একটা পরিষ্কার বক্তব্য আসতে হবে জি। যে এটার মানেটা কি পরিষ্কার বক্তব্য এবং আমি তার দেখি কাকে না। ইভেন এখতিয়ার কি। মূলধারার যে গণমাধ্যম সেখানেও খুব বিষয়টা যে আলোচনা হয়েছে বা খবরেও এসেছে আমি সেরকমটাও দেখছিলাম। আমি খুঁজছিলাম যে কোথায় গেলে একটু বিস্তারিত জানতে পারবো, কিছু আছে কিনা যেটা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমি আসলে খুব পাচ্ছিলাম না। ফলে এই যে মানে পরিষ্কার না করার জায়গাটা, তখনই মনে ভালো পড়ে। হবে আপনি যদি নিজেই ককাসের সদস্য যারা আছেন তাদের 1-2 জনকে, দুই পার্টি থেকে 2 জনকে নিয়ে একটু একটা শো করেন, হুম, তাদের কাছ থেকে আপনার সরাসরি শোনা আমি দরকার যে নিশ্চয়ই চেষ্টা আসলে করব। তারা কি করতে জি, চাচ্ছে, আপনি ভালো আপনাদের পরামর্শ কাজের বলেছেন। এখতিয়ার কি, আমি নিশ্চয়ই এই বিষয়ে আপনাদের দেশের আইন এটা কাভার করে কিনা, আপনি যেটা করলেন এটা আপনি পার্লামেন্টের এখতিয়ার নিয়েছেন কিনা, স্পিকারকে জানিয়েছেন কিনা, হুম, এই বিষয়গুলো আমাদেরও পরিষ্কার হওয়া হুম, দরকার। একই প্রশ্ন আমাদেরও আছে। জি। আমার প্রশ্ন ছিল যে মানে আপনি এটার সমালোচনা করছেন কিনা? যে মানে আপনি বলছিলেন যে সেই বিষয়ে আগেও ককাস ছিল, সেটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক। সেটির সমালোচনা করেছেন। এখন এটির সমালোচনা করছেন কিনা এটি আমি একটা প্রশ্ন করছিলাম। আমি আমি হচ্ছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করতেছি আচ্ছা। যে মানে স্পষ্ট। ইটসেলফ ককাস জি। হওয়াটা কোনো সমস্যা না, একদম স্পষ্ট। আপনি ককাসের বলেছেন এটা। কাঠামো, তাহলে আইনি এই যে জায়গাটা। আমি এই যেই প্রশ্নটা করছিলাম, ভেগ রাখা, গ্রে রাখা, অস্পষ্ট রাখা। ওই যে ডিপ স্টেট যখনই আসলে কিছু গ্রে থাকে, অস্পষ্ট থাকে তখনই মনে হয় যে এর মধ্যে কিছু আছে কিনা? যেহেতু সবাই এই প্রসঙ্গ বলেন কিন্তু কেউই কিছু বলেন না। আ ধরেন আমি দেখছিলাম যে এলডিপি সভাপতি কর্নেল ওলি তিনি বলছেন, যিনি এখন জামাত জোটভুক্ত নেতা, তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর চারদিকে শত্রু দ্বারা পরিবেষ্টিত। আপনি ঢাকার বাইরে রাত্রি যাপন করবেন না। আপনার আশেপাশে যারা আছেন তাদের অনেকে বিদেশ থেকে টাকা পান, বিদেশ থেকে পরামর্শ দেয়া হয় যেন তারা আপনাকে বিপথগামী করেন। আপনার প্রথম ও প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছেন তাদের বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে আবারও সেই বিদেশি ইনভলভমেন্ট এর কথা, আবারও বিদেশি নানান রকম প্রচারণার কথা বা পরামর্শ দেওয়ার কথা বলা হচ্ছে। আপনি ১ম এ আসলে আপনার কাছ থেকে এই বক্তব্য নিয়ে একটা মূল্যায়ন চাই। তারপরে একটু ডিটেইলস এ যাই। আপনার কাছে এই বক্তব্য কিভাবে লাগে? কেমন লাগে? একটা বিষয় হচ্ছে আমি ওই প্রোগ্রামে ছিলাম, আমি অলি ভাই বক্তব্য শুনেছি। দারুণ। হুম, একটা বিষয় দেখেন যে আপনার রাষ্ট্রে যখন গণতন্ত্র দুর্বল থাকবে, আপনার ইনস্টিটিউশন যখন দুর্বল থাকবে, তখন যেটা হবে চারপাশ থেকে আপনার পোকা মাকড়, ভাইরাস, প্যারাসাইট, ছত্রাক এগুলো আপনার শরীরে অ্যাটাক করার চেষ্টা করবে। এটার সমাধান হচ্ছে যে আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন, আপনার ইমিউনিটি ক্যাপাসিটি বাড়াবেন। তাহলে দেখবেন যে করোনা যখন তখন বিভিন্ন ভাইরাসের নামে কখনো বাদুড়ে চড়ে, কখনো পাখিতে চড়ে, কখনো মুরগিতে চড়ে আপনাকে অ্যাটাক করতে আসবে না। হুম। এই জন্য আমার রাষ্ট্র দুর্বল হওয়ার কারণে যেটা হচ্ছে যে এই যে বিভিন্ন রাষ্ট্রের স্বার্থের সংঘাতগুলো, এগুলো এসে আমাদের উপরে প্রচন্ড রকম আছড়ে পড়তেছে। একই বিষয় দেখেন, আপনি আমেরিকাতে যান, আপনি আমেরিকাতে করেন, দেখবেন তারা কিন্তু সারপ্রাইজড হবে না। সারপ্রাইজড হবে না এই কারণে, কারণ তার ইনস্টিটিউশন এত এত পাওয়ারফুল যে আপনি চাইলেই তার কাছ থেকে যে কোনো স্বার্থ বের করে নিয়ে আসতে পারবেন না। তো এই জন্য হচ্ছে যে আমাদের ওই ডিপ স্টেট এমন একটা জিনিস, তাকে আপনি অন্ধকারে খুঁজবেন, অমাবস্যার রাতে খুঁজবেন, যখন বিদ্যুৎ চলে যাবে তখন খুঁজবেন, যে রাতে ব্রাজিল হারবে ওই রাতে খুঁজবেন, যে রাতে মিশর ডাকাতের শিকার হবে সেই রাতে খুঁজবেন, কিন্তু আপনি তাকে খুঁজে পাবেন না। তো এই জন্য এটার সমাধান হচ্ছে রাষ্ট্রকে স্ট্রেনথেন করা, গণতন্ত্র কিন্তু জবাবদিহিতা আপনারা যারা বাড়ানো। চেনেন, দেখেছেন তারা বলেন না কেন যে কারা সেই ডিপ স্টেট? এটাকে তো আপনি শুধু নাম আকারে আপনি মানে ইনক্লুড করতে পারবেন না, নাম আকারে এক্সপোজ করতে পারবেন না। এটা হচ্ছে ক্ষমতার ভরকেন্দ্রের জায়গা, যে না, এক একজন আমি এক এক ধরেন সময় স্বাভাবিকভাবে ক্ষমতাটা রাখে। সহজভাবে বোঝার যদি চেষ্টা করি। আপনি যদি এমন কিছু বলেন, আপনি বললেন আপনাকে আমি ক্ষমতায় বসাবো, আপনি ৫ বছর ক্ষমতায় থাকবেন। এই কথাগুলো যদি আপনি বলেন, আমি তো আপনাকে চিনি যে আপনি এই কথাগুলো বলেছিলেন। ফলে যখন আমি ডিপ স্টেট বলব, আমি জানবো যে ডিপ স্টেটের মধ্যে আপনি আছেন। মানে এটা তো একটা স্বাভাবিকভাবে চেনা জানার উপায়। তো আপনারা কেন সেটি নাম আকারে বুঝতে পারেন না, চিনতে পারেন না? বা আমি বলছি আসিফ মাহমুদরা পারছেন না? অবশ্যই চিনতে পারতেছে, অবশ্যই নাম জানে তার, সে কোথায় বিলং করে সেটা জানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানে এটা তো একটা কনফিডেন্সিয়াল ডিসকাশন, আপনি তো এটা আসলে বলতে পারেন কিনা পাবলিকলি। হুম, তো সেই জায়গায় আপনি চিন্তা করে দেখেন, এই যে আমি পড়তেছিলাম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অনেকেই এখন সিভি পাঠাচ্ছে
তাদের চাকরি তো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর কি। এখন তারা বিভিন্ন ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি, বিভিন্ন ফার্ম টার্মে, থিঙ্ক ট্যাঙ্কে সিভি পাঠাচ্ছে চাকরির জন্য। আগামী দিনগুলোতে তারা কি করবে? তো এই বাস্তবতা তো ক্ষমতার জায়গা থেকে মাথায় রেখে করতে হয়। আপনি তখন কি করবেন? মানে আপনি চাইলেই কি একটা জিনিস এক্সপোজ করতে পারবেন কিনা? আপনি ইমরান খানের কথা দেখেন চিন্তা করে, যে সেনা প্রধানকে চ্যালেঞ্জ করে তাকে আসলে এখন কি করতে হয়েছে? দেশের সবচেয়ে পপুলার পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি, সে এখন নাস্তানাবুদের শিকার হয়ে গেছে। আপনি পাকিস্তানকে দেখলে মাঝে মধ্যে বুঝে উঠতে পারবেন না এই সরকারটা কি ফিল্ড মার্শাল আসিম মনির চালায় না শাহবাজ শরীফ চালায়, কে আসলে ইনচার্জ। মাঝে মধ্যে মনে হয় যার হাতে লাঠি সেই আসলে চালায়। আপনি দেখবেন যে সেনাপ্রধান মাঝে মধ্যে একটা লাঠি নিয়ে নিয়ে হাঁটে। সব দেশের এই সেনাপ্রধানদের হাতে দেখবেন মাঝে মধ্যে একটা লাঠি আছে। এর মাঝে মধ্যে মধ্যে মনে হয় যে যার হাতে লাঠি সেই দেশ চালাচ্ছে। মানে এবং দেখবেন যে সারা দেশে দুনিয়ার নেগোসিয়েশন করে বেড়াচ্ছে। ইরান ইস্যু দিয়ে ডিল করলো, এখন ট্রাম্প তাকে লিবিয়াতে পাঠিয়েছে। লিবিয়াতে দেখবেন যে ওখানকার রেবেল লিডারের সাথে মিটিং হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি এক্সপোজ করে দিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন কিনা, আপনার সেই জায়গাটাও মাথায় রাখতে হবে। এই জন্য হচ্ছে যে ওইটা আলোচনা না করে হচ্ছে আমাদেরকে তর্কটা তুলতে হবে, ট্রান্সপারেন্সির তর্ক, গণতন্ত্রের তর্ক, তাকে জবাবদিহিতার তর্ক। এবং এইটা যদি গণমাধ্যমের মাধ্যমে আমরা রেগুলার করতে পারি তাহলে দেখবেন যত বেশি প্রতিষ্ঠান শক্তিশালী হবে, জবাবদিহিতা বাড়বে, তত বেশি এই প্রশ্ন সন্দেহের জায়গাটা কমে যাবে। জি, খুবই মানে ভয়ঙ্কর কথা। ডিপ স্টেটকে এক্সপোজ করলেও সারভাইভ করা ঝামেলা। ফলে ডিপ স্টেট আমাদের দিয়ে কত কিছু করিয়ে নিতে পারে। যেহেতু এক্সপোজ করলেই এত ঝামেলা, না করলে আরো কত ঝামেলা। আমাকে তো অনেকে বলেছে আপনার সাথে ডিপ স্টেটের অনেক ভালো সম্পর্ক, দেশি এবং বিদেশি ডিপ স্টেটের সাথে। হ্যাঁ, সে কারা তারা? মানে সম্পর্কের কাদের সাথে সেটা একটু জানতে চাই তো। ওইটা তো আপনি ভালো বলতে পারবেন, কিন্তু আমি কারা তো কারা আপনার সাথে এটাই বুঝতে কথাবার্তা চাইছি যে বলেন। কে সেই ডিপ স্টেট, সেটা যদি বুঝতে পারতাম তাহলে না হয় আমি বলতাম আচ্ছা এরা। আমি তো ডিপ স্টেট বলতে কিছু বুঝি না। অনেক দেশি বিদেশি মানুষের সাথে তো সম্পর্ক কার না থাকে, সবারই থাকে দেশি বিদেশি। এখন তার ওই যে মধ্যে মাঝে কে মধ্যে ডিপ যাদের স্টেট? সাথে মাঝে মধ্যে যারা চা কফি খাওয়ায় টাওয়ায়, ফোনে কথাবার্তা বলে টলে, একটা দুইটা পরামর্শ দেয়, শুনতে ভাল লাগে, এরকম দেখবেন যে অনেকেই হয়তো এরকম ডিপ স্টেট তো হয়ে আছে এরকম পরামর্শ মাঝখানে। তো আপনিও দেন। আপনিও কি ডিপ স্টেট নাকি? বা না, দেশে আমি গেলে তো আপনিও গরিব চা মানুষ, খাওয়াবেন? আমি সাবলটার্ন আর কি, আমি তো সাবলটার্ন। না, মানে তাহলে তো আমি আসলে তান্ত্রিক বুঝলাম না। কিন্তু যে তান্ত্রিক বোঝেন, জনগোষ্ঠী। মানে আমি তো বুঝলাম না। কিন্তু যে বোঝেন যে আমাকে ডিপ স্টেট অফার করছে, সে তো নিশ্চিত। মানে আমার হয়তো আছে কিন্তু আমি বুঝলাম না তো যে কে ডিপ স্টেট। যে বোঝে সে কেন বলে না? আমার প্রশ্নটা এখানেই। আচ্ছা, ওইখানে কি আপনি বোঝেন? আসলেই কি আপনি মনে করেন আমাদের প্রধানমন্ত্রী এরকম নিরাপত্তা ঝুঁকিতে আছে যেটি কর্নেল ওলি বলছেন? অসম্ভব কিছু না, অসম্ভব কিছু না, কারণ বাংলাদেশে তো আপনার যে ধরনের সিচুয়েশনে বিএনপি ক্ষমতা এসছে এবং জিয়া পরিবারের যে ঝুঁকিগুলো আমরা দেখেছি ইতিমধ্যে এবং আগের সময়ে, এই ঝুঁকিটা তো কোনোভাবে ফেলনা না। বাংলাদেশে রয়ের অ্যাক্টিভিটিস তো ভেরি মানে মানে যেটা বলে শাটল আর কি, আপনার প্রচন্ড গভীরে এটার এটার মানে ছায়া তৈরি হয়ে গেছে। এবং গত সরকারের আমলে, আগের আমলগুলোতে আমরা দেখেছি দেশের দুইজন জনপ্রিয় প্রেসিডেন্ট তো এখানে অ্যাসিনেশনের শিকার হয়েছেন। আপনার শেখ হাসিনা মারার চেষ্টা যেমন হয়েছে, আবার খালেদা জিয়াকে বন্দি করে তাকে আপনার ধীরে ধীরে গ্র্যাজুয়ালি মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই কাজগুলো তো হয়েছে এখানে। অতএব কোনোভাবেই এটাকে ছোট করে হালকা করে দেখবার সুযোগ নাই। দ্বিতীয়ত হচ্ছে যে ভারত প্রচন্ড আইসোলেটেড হয়ে গেছে সারা দুনিয়াতে। আপনি, এটা তো লম্বা আলোচনা, ওইদিকে গেলে সময় লাগবে। তো এরকম একটা জায়গায় তার একমাত্র ভ্যাসেল স্টেট যদি বলেন ভারতের, তার যে ব্যাক এন্ডের, আমাদের ওই যে দিলীপ ঘোষ বললো না যে বাংলাদেশকে তো আমরা অন্য রাষ্ট্র মনে করি না, আমাদের অঙ্গ মনে করি। তো এরকম একটা রাষ্ট্রের নিয়ন্ত্রণ ক্ষমতা হারায় ফেলাটা সার্টেনলি ইন্ডিয়ার জন্য যথেষ্ট বিব্রতকর এবং ট্রমাটাইজিং। তো সেরকম একটা জায়গায় যদি সে কন্টিনিউয়াসলি দেখে যে তারেক রহমান চীনের সাথে সম্পর্ক তৈরি করছে, তুরস্ক পাকিস্তানের সাথে সামরিক এঙ্গেজমেন্ট বাড়াচ্ছে, তিস্তা প্রকল্প করবে চীনের ফান্ডিং এ অথবা পদ্মা ব্যারেজ করবে, সার্টেনলি তার নিরাপত্তা ঝুঁকি তো অনেক বেড়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আমেরিকান এলিমেন্ট আছে, তার স্বার্থ আপনি সংরক্ষণ করতে পারছেন কিনা সাফিসিয়েন্টলি, আপনি বেইজিং কে কতটুকু অ্যাক্সেস দিচ্ছেন, এই অ্যাক্সেস দেওয়ার মধ্য দিয়ে আপনি পশ্চিমাদের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে কিনা, সামরিক সরঞ্জাম কিনতে গিয়ে কি আপনি আমেরিকান বলয় থেকে বের হয়ে যাচ্ছেন কিনা। অতএব এখানে তো অনেকগুলো শক্তির একটা কম্পিটিং ব্যাটল গ্রাউন্ড আছে। অতএব সেই জায়গাতে যদি আপনি মানে ভালোভাবে খেলতে না পারেন, এর ভিতরে আছে হচ্ছে আপনার মানে গুপ্ত আওয়ামী লীগ, সামরিক বেসামরিক ব্যুরোক্রেসির ভিতরে, যারা দিন রাত সরকারকে ফেল করবার জন্য অবশ্যই চেষ্টা করবে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে। আপনি কদিন আগে আপনি নিউজে দেখলাম যে আমাদের 5-6 জন ডিজিএফআই চিফ এখন ইন্ডিয়াতে।
পালিয়েছে। হুম। 3 জন আপনার এখন কলকাতার যে মিলিটারি আবাসন আছে, ডিওএইচএস টাইপের বাসা যেগুলো, যেখানে সেনা কর্মকর্তারা থাকেন, সেখানে ইন্ডিয়ান প্রোটেকশনে বসবাস করছেন। তাদের সাথে হাসিনার রেগুলার যোগাযোগ হচ্ছে। ওইদিকে আবার দেখেন যে এস আলম মানে লন্ডনে এই একটা খবরগুলোর সোর্স গুলো কি মানে সঠিক সোর্স যে আসলেই এটা হচ্ছে? কারণ এটা আসলে আর কোনো গণমাধ্যমে দেখা যাচ্ছে না। একটা গণমাধ্যমে দেখা যাচ্ছে। আ এটা সোর্স আপনি কিভাবে কনফার্ম করবেন? জানি মানে না। যতটুকু আসছে, হুম। যতটুকু আসছে মানে এর বাইরে আপনি আর কিভাবে কনফার্ম করবেন? কাদের সাথে কথা মানে হয়েছে? তো মানে যদি সেই মেজর জেনারেলদের সাথে কথা হয়েছে যারাদের বিষয়ে বলা হচ্ছে বা যারা আসলে তাদেরকে আশ্রয় দিচ্ছেন, সেনানিবাসের কথা বলছেন, তাদের সাথে কারো সাথে কথা হচ্ছে যে তারা আসছে সেটা তো আপনার ওই রিপোর্টারকে, সেটা তো আপনাকে ওই রিপোর্টারকে ইন্টারভিউ করতে হবে। আমি তো আপনাকে শুধু রিপোর্ট পর্যন্ত রেফার করতে পারবো। এবং যেহেতু বাংলাদেশের সেনা কর্মকর্তাদের যারা পালিয়েছে একটা বড় অংশ ভারতে হুম, পালিয়েছে এবং হাসিনা ভারতে পালিয়েছে, সন্দেহ করবার তো যথেষ্ট অবকাশ আছে। তাদেরকে প্রোটেকশন দেওয়া, ভিসা ফ্রি করে তাদেরকে থাকা খাওয়ার বন্দোবস্ত করা। কলকাতায় দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা হুম, বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনে, প্লট কিনে বা ভাড়া করে থাকতেছে, আড্ডাবাজি করতেছে, মিটিং করছে, অফিস নিয়েছে। তো এটা একটা একটা কম্বিনেশন তো আপনি ধারণা করতেই পারেন যে এরকম একটা কিছু হচ্ছে। তো সেরকম একটা রিয়েলিটিতে তারেক রহমানের সার্টেনলি তো ঝুঁকি আছে, কোনো সন্দেহ নাই তার ঝুঁকি আছে। এখন প্রশ্ন হচ্ছে, প্লাস হচ্ছে অলি আহমদ তো জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করেছেন, রাজনীতি করেছেন। তিনি জিয়া পরিবারকে যেমন চেনেন, বিএনপির নেতা কর্মীদের চরিত্র সম্পর্কে তার ভালো ধারণা আছে। এবং তাদেরকে কত টাকা পয়সায় কেনা বেচা করা যায়, কে কাকে কত টাকা দিচ্ছে, সেটা ওই মিটিং উনি বলছেন। হুম। যে বিএনপির কোন নেতা কার কাছ থেকে কত টাকা নিছে নির্বাচনের আগে, কোন দেশ থেকে, ওটা আমি বলতে পারবো। যারা জানতে চায় তারা আমার সাথে মিটিং করলে আমি বলে দিব। তো এখন এটা দেখবেন একই কথা কিন্তু আলতাফ হোসেন চৌধুরী বলেছে সবাই বলে দেবে বলে আমাদের কিন্তু কেউ বলে না কিন্তু। দেখেন ধরেন বিএনপির সেই যে এখন জায়গা মতো। প্রধানমন্ত্রীর তিনি এখন কি? মুখ্য সচিব। তিনিও নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সময় বলেছেন ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে তার কাছে। মানে প্রমাণ আছে। কিন্তু সে তখনও বলেন নাই, এখনো বলেন নাই। কখনোই বলেন না। কেউ কথা রাখেনি, কেউ কথা 32 বলে না। বছর কেটে গেল। একদম তাই। হুম। খালি অভিযোগই করে। কেউ আপনি বলে না। আপনি আপনি অলি আহমদ ভাইকে আপনি প্রয়োজনে আপনি গেস্ট করেন, আপনি ইনভাইট করেন, তার কথাগুলোর সম্পর্কে তাকে জানতে চান, যে আপনি দেশের স্বার্থে, জাতির স্বার্থে আরো খোলাসা করে বলেন। তারেক রহমানের দেশের একটা প্রাইম মিনিস্টার, আমার পছন্দ হোক বা না হোক, হুম, সে কোনোভাবে অ্যাসাসিনেটেড হবে, এটা আমাদের কাছে কারো কাছে কাম্য হুম, না, হুম, নিশ্চয়ই। কোনোভাবেই কাম্য না। হুম, এবং এটা হাসিনা থাকার সময় আমাদের একই বক্তব্য ছিল, যে তাকে কোনোভাবে অ্যাসাসিনেট করা হবে, এটার সাথে আমরা একমত না। তাকে বিচার করতে হবে সে যদি কোনো অন্যায় করে থাকে। অতএব সে জায়গায় অলি আহমদকে আপনি জিজ্ঞেস করেন যে আপনি দেশের সাথে কথা বলেন, আপনার তো আর হারানোর কিছু নাই, আপনার বয়স হয়ে গেছে, আপনি জীবনে এই দেশ থেকে অনেক কিছু পেয়েছেন, হুম। যুদ্ধ, খেতাব, এমপি, মন্ত্রিত্ব, আপনার তো আর কিছু নাই হারানোর। অতএব দেশের জন্য আপনি সত্য কথা বলে যান। জি, ভালো আলতাফ পরামর্শ হোসেন আবারও একটা চৌধুরী নিশ্চয়ই দেখবেন, আমি চেষ্টা করব এবং তাকেও পেতে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ। উনি একই কথা বলেছেন। ওনাকে জিজ্ঞেস করা দরকার যে কারা কারা বিএনপির ভিতরে রয়ের এজেন্ট আছে, রেগুলার যোগাযোগ করতেছে, টাকা পয়সা নিচ্ছে, খবর পাচার করতেছে, নিরাপত্তা ঝুঁকি তৈরি করতেছে, সেগুলো আমরা জানতে চাই। তাহলে আমরাও প্রতিবাদ করতে পারবো, আমরা কথা বলতে আবার পারবো এগুলো অনেকে নিয়ে। বলেন বিএনপির ভিতরে জামাতেরও এজেন্ট আছে। মানে অনেক গুপ্ত অবস্থায় আছেন জামাতের লোকজন। জামাতের এজেন্ট থাকলে ধরেন সে তো আর প্রধানমন্ত্রীকে, তারেক রহমানকে খুন করার চেষ্টা করবে না। সে সর্বোচ্চ হয়তো একটা দুইটা পদে টদে থাকার চেষ্টা করতে পারবে। জামাত এজেন্ট থেকে কি করতে পারবে? হয়তো সে একটা আমলা হইতে চেষ্টা করবে, একটু ডিসিএসপি হইতে চেষ্টা করবে, না সে একটা তো ভালো প্রমোশন টমোশন পাওয়ার ব্যক্তিগত চেষ্টা করবে। অ্যাচিভমেন্ট না নিয়েও সে তো অন্যভাবেও কোনো অ্যাচিভমেন্ট চাইতে পারে। ক্ষমতা আর চাইতে কি পারে। অ্যাচিভমেন্ট করবে? আর কি ক্ষমতা চাইবে? মানে ধরেন আমি জাস্ট বলছি হাইপোথেটিক্যালি সে জামাতের ক্ষমতা না, চাইতে পারে যে প্র্যাকটিক্যালি জামাত নাই, মানে ক্যাপাসিটি, হুম, ক্যাপাসিটির জায়গা থাকতে হবে তো। যেমন ধরেন আমি যেখানে থাকি, আমি আপনার সর্বোচ্চ কি ক্ষতি করতে পারবো? আমি ফেসবুকে আপনার সম্পর্কে একটা বাজে স্ট্যাটাস দিতে পারবো, হুম, এর বাইরে আসলে আমি আপনার কোনো ক্ষতি করার সামর্থ্য রাখি? এই জন্য হচ্ছে মানে তার তার অবস্থান মোতাবেক বুঝতে হবে তার আসলে ক্ষতি করার সক্ষমতা কতটুকু। তারেক রহমানের ক্ষতি করতে পারবে যারা, যে মানুষগুলো প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার চারপাশে থাকে, হুম, সে মানুষগুলো তার ক্ষতি বেশি করতে পারবে। এবং ওই অলি ভাই এর আগেও জিয়াউর রহমানকে একই কথা বলেছেন, যে আমি ওনাকে সতর্ক করেছিলাম, এটা করবেন না, ওইটা করবেন না, চিটাগাং এ যায়েন না, ওখানে ঘুমাবেন না, কিন্তু উনি আমাদের কথা শোনেন নাই। কিন্তু এই কথাগুলো উনি বলেছেন একই রকম হয়তো একটা পিতৃস্বরূপ হুম। পরামর্শ দিয়েছেন, বাবার সাথে রাজনীতি করেছেন, মায়ের সাথে রাজনীতি করেছেন। জি, সেই একই সেমিনারে আপনিও ছিলেন সেখানে। সেখানে জামায়াতের আমির তিনি বলছেন মাননীয় বিরোধী দলীয় নেতা যে সে নির্বাচনের ষড়যন্ত্র। যেটি একটা পুরনো কথা। ইঞ্জিনিয়ারিং বলে এতদিন শুনেছি। এখন তিনি বলছেন নির্বাচনের ষড়যন্ত্র করে জামাত সহ ১১ দলকে হারানো হয়েছে এবং এই ষড়যন্ত্রের শরিক অন্তর্বর্তী সরকার। মানে ব্যাপারটা কি ষড়যন্ত্র করে জামাতকে হারানো হয়েছে মানে ষড়যন্ত্র না করলে জামাত জিতে যেত? বা ১১ দলীয় জোট?
দেখেন, আমার মনে হয় নির্বাচনে তো একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে কিছু কিছু জায়গায়। আমরা বিভিন্ন আসনে তো দেখেছি যে একটা ইররেগুলারিটিস আছে। যেহেতু আমি নির্বাচন করেছি, ইররেগুলারিটিস মাত্রাও আমি দেখেছি নিজে সচক্ষে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অনিয়মগুলো হয়েছে, এটাকে একটা সাফিসিয়েন্টলি এই কনক্লুশনে আসা যাবে কিনা যে এই অনিয়মগুলো না হলে এই জোট জিতে যেত, ক্ষমতায় চলে যেত। মানে এই কনক্লুশন তো আপনি অঙ্কের মতো করে মেলাতে পারবেন না, এবং এটা এমন জিনিস যেটা আপনি সাফিসিয়েন্টলি প্রমাণও করতে পারবেন না। এবং এমন অনেক জিনিস আছে, যেমন ওই যে ডিপ স্টেটের কথা বললেন না, আপনি হয়তো আপনি হয়তো সোফাতে বসে আলোচনা করতে পারবেন যে আসলে কোথায় কি হয়েছে, কিন্তু এটা আপনি কখনো প্রমাণ করতে পারবেন না। তো এই জন্য হচ্ছে যে নির্বাচনের 4-5 মাস পরে এই কথাগুলো তুললে যেটা হবে, এইটা আপনি আগে বলেন নাই কেন? যেমন আজকে মান্না ভাই, আমাদের পার্টির যে প্রোগ্রাম ছিল আজকে, আপনি হয়তো দেখেছেন, সেখানে মাহমুদুর রহমান মান্না ভাই প্রশ্নটা তুলেছে। হুম। 5 মাস পরে কেন আপনি এটা রেজ না, করছেন? সে ৫ মাস আগে আপনি থেকেই এটা বলছেন তো নির্বাচন ইঞ্জিনিয়ারিং, আপনি ইঞ্জিনিয়ারিং হ্যাঁ, কথাটা তাহলে কই আপনি পুরনো হলো? অ্যাকশনে গেলেন না কেন? আপনি এটাকে কোনো ওই অ্যাকশনে যে তিনি গেলেন না বলছেন কেন? যে আপনি তখন মানে তারা রিভল্ট করলে দেশ খুব অস্থিতিশীল হয়ে যেত, ফলে দায়িত্বশীল ভূমিকায় তারা এই কাজটা করেছেন, মানে মেনে তো নিচ্ছেন। যেহেতু মেনে নিয়েছেন, এখন কি এখন মুখ বন্ধ করে থাকেন? মানে যেটা আপনি অপরাধ আকারে মানে ক্ষমা করে দিয়েছেন, কাইন্ড অফ, যেটা আপনি ক্ষমা করে দিয়েছেন, ওটা আর আর বলে কি লাভ? কিন্তু মানে ধরেন আপনি ওই যে যেমন বলছিলেন যে আপনার কথা বলার সুযোগ হচ্ছে, ইভেন মার্কিন চুক্তি সহ বিভিন্ন জায়গায় অন্তর্বর্তী সরকারের ভেতরেও আপনি চাইলে কথা বলেছেন। তো এখানেও আপনারা কেন কথা বলেন না যে কেন তারা এটা করলো? শুধুমাত্র অভিযোগ বা দায় দেওয়া, তাদেরকে কিচেন ক্যাবিনেট কারা সেটাও নিশ্চয়ই আপনারা জানেন, কারা আসলে নানান রকম সিদ্ধান্ত নিত। ফলে তাদের সাথে কথা বলা যে তারা কেন এটি করলো বা হতে দিল, এরকম যদি ষড়যন্ত্র ইঞ্জিনিয়ারিং থেকেই থাকে তো? না, ওইটা আমি ইঞ্জিনিয়ারিং লেভেলে যাব না। একটা বিষয় হচ্ছে যে বিএনপি ছাড়া আসলে অন্য কারো ক্ষমতায় আসার সক্ষমতাও ছিল না। আপনার জামাত সহ সব দল মিলে সাফিসিয়েন্টলি যে রাজনৈতিক প্রার্থী দেওয়া, বিভিন্ন আসনে তার যে নির্বাচন করে জিতে আসার সক্ষমতাটা আসলে এই লেভেলে নাই। এটা আমি মনে করি না আর কি। আমি ধারণা করি যে আপনার সিটের কিছু কম বেশ হতো, কিন্তু মানে আমার সারা দেশে যে অনিয়মের ঘটনা আমি যেগুলো জানি, কিন্তু বিএনপি ক্ষমতায় আসতো না এমনটা আমি মনে করি না। কিন্তু সিট কমে যেত, হয়তো ধরেন 170-80-তে চলে যেত। এইটা মানে 200 তো পার হওয়ার কোনো কারণ দেখি না। তো এই জন্য আমার মনে হয় যে কোথায় কোথায় অনিয়ম হয়েছে সেই বিষয়গুলো রেইজ করে ইনস্টিটিউশনাল রিফর্মের আলাপটা তোলা দরকার। তা না হলে যেটা হবে, আপনি যদি শুধু ষড়যন্ত্র হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে এখানে সীমাবদ্ধ থাকেন, তাহলে আগামী নির্বাচনেও তো আপনি একই একই সিচুয়েশনটাকে ফেস করতে হবে। এখন আমি বিরোধী দলের কর্মী হিসাবে আমি যেটা দেখি, কোথায় কোথায় ইঞ্জিনিয়ারিং হয়েছে আমাদের আইডেন্টিফাই করা দরকার, এবং সেগুলোর মানে ভয়েড গুলো ফিল করার জন্য কি করা দরকার, আইন করা দরকার, ইনস্টিটিউশন রিফর্ম করা দরকার, কোন কোন কাজগুলো করা দরকার, সেগুলো নিয়ে আমাদের এখন কথা বলা দরকার। অ্যাকশন প্ল্যানে যাওয়া দরকার, নির্বাচন কমিশনকে প্রেশার ক্রিয়েট করা দরকার, সরকারকে প্রেশার ক্রিয়েট করা দরকার, যেন আগামী কোনো নির্বাচনগুলোতে এগুলো না হয়, স্থানীয় সরকার নির্বাচনে যেন এগুলো না হয়। হুম। তাহলে হচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের জনসমর্থনের বাস্তবতাটা কি। মানে এই স্থানীয় সরকার নির্বাচন বলার সাথে, সাথে মনে হলো যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের যারা মানে অংশগ্রহণ করবারও সুযোগ থাকবে। দেখো যেহেতু এখানে দলীয় প্রতীক হচ্ছে না, ফলে আ নৌকার কোনো প্রতীক তো আর থাকবে না। ফলে আওয়ামী লীগের যারা আছে তারাও অংশগ্রহণ করতে পারবেন। এটা ডাক্তার জাহিদ বলেছিলেন। আম আপনার একটা অনুষ্ঠানের একটা ছোট্ট একটা ক্লিপ দেখছিলাম। সেখানে আপনি বলছেন আওয়ামী লীগ ফিরলে বিএনপি ৩য় বা ৪র্থ দল হয়ে যাবে। আ যেই ভোটে বিএনপি জিতেছে সেই ভোট কি বিএনপি পাবে? আপনার কাছে একটু এটার ব্যাখ্যা জানতে চাই যে বিএনপি ৩য়, ৪র্থ দল হয়ে যাবে, ১ম, ২য় কে হবে? এবং সেই ভোটগুলো বিএনপি যেই ভোটে জিতেছে সেই ভোটগুলো আসলে কারা পাবে? প্রথম কথা হচ্ছে যে জাহিদ ভাই যেটা বলেছেন ওটা মানে কিতাবি কথা হিসাবে ঠিক আছে। কারণ একটা ব্যক্তি লোক, যিনি হয়তো ধরেন আওয়ামী লীগের কোনো পদ পদবিতে ছিল না, মহল্লার লোকজন জানে হুম। আওয়ামী লীগের লোক, সেই লোকটা কোনো ফৌজদারি অপরাধ নাই, সে যদি নির্বাচনের ফর্ম তুলে তাহলে নির্বাচন তো করতে পারবে টেকনিক্যালি। পদধারী রিয়েলিস্টিকলি লোকই চিন্তা বা করে দেখেন, পারবে না কেন? মানে তাকে তো পদধারী লোকের ব্যাপারেও জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছেন এখানে তো আসলে প্রতীক নাই। ফলে কে পদধারী কে না এখানে তো আনুষ্ঠানিকভাবে সেটার কোনো মানে আমি যেটা বুঝছি আরকি। আমি একটু এক্সপ্লেইন করে বলছিলাম। পদধারী এই সেন্সে যেহেতু আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এখন এই মুহূর্তে, অতএব যিনি আওয়ামী লীগের পদধারী মানুষ, তিনি রাজনীতিতে যাই করবেন বাই ডিফল্ট এটা ধরে নেওয়া হবে তিনি আসলে আওয়ামী লীগ করছেন। অতএব সেই জায়গাতে আমি বোধ এটা তো করি না আইনি যে কোনো এইটা ফ্রেমওয়ার্ক নাই। ধরেন আ সে স্বতন্ত্র তখন। সেখানে তো তার কোনো প্রতীক নাই। মানে স্বতন্ত্র না, যেহেতু ওই পদ তিনি ছেড়ে দেন নাই। হুম। তিনি আওয়ামী লীগের ওই পদটা তো ছেড়ে দেন নাই, তিনি তো ওই পদটা হোল্ড করছেন।
অতএব সেই জায়গাতে তিনি যেহেতু পদধারী আওয়ামী লীগের নেতা কর্মী, সে রাজনীতি করছেন মানে হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করছেন, এটা এটা বাই ডিফল্ট ধরে নেওয়ার সুযোগ আছে। তাইলে আর প্রতীক তুলে কিতাবি দিয়ে কথা লাভ কেন? কি হলো? মানে প্রতীকের নির্বাচন তুলে দিয়ে লাভ কি হলো? সবাই তো আমরা জানি কে কি। এটা এটা এই প্রশ্ন আমারও আছে, এই প্রশ্ন আমারও আছে যে আপনি মানে এটা করে আসলে কি লাভ হয়। এতে কখনো কখনো দেখবেন যে সরকারি দল সিদ্ধান্ত নেয় যে ওইবার নির্বাচনটা কোন ফর্মে করলে তার লাভ বেশি। আওয়ামী লীগও দেখেন এর আগে করেছে। কখনো কখনো দেখবেন যে দলীয় প্রতীকে করে তার লাভ বেশি হয় বলে দলীয় প্রতীকে করে, আবার কখনো কখনো দেখবেন দলীয় প্রতীক ছাড়া করতে দেয়। অতএব এটা একটা তর্ক করা, লম্বা তর্ক, মানে আপনি দলীয় অন্যদিন প্রতীক আলাপ করে করতে তারা হবে। বুঝেছে এটাতে সমস্যা হয়। ফলে পরের বারে দলীয় প্রতীক তুলে দিয়েছে। তুলে দেয়, তুলে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা বিভিন্ন সময় বিভিন্ন সরকার এই একই কাজটা করেছে আর কি। মোটা দাগে খুব বেশি লাভ লোকসান নাই এখানে আপনার, কারণ সবাই জানে কে কোন দলের লোক। কিতাবি কথা কেন বলছি, যে ধরেন যেই লোকটা আওয়ামী লীগের লোক বলে পরিচিত, তিনি আসলে নির্বাচন করতে পারবেন কিনা রিয়েলিস্টিক, তাকে লোকাল বিএনপির লোকজন নির্বাচন করতে দেবে কিনা। আপনি দেখেন, আপনার সাথে কথা বলেছি, বিভিন্ন জেলায় বার ইলেকশন হয়েছে, আপনি খেয়াল করেছেন কিনা বিএনপির লোকজন কোনো আওয়ামী লীগের আইনজীবীকে কিন্তু নমিনেশন ফর্মও তুলতে দেয় নাই। অতএব রিয়েলিস্টিকলি যেটা হবে সেটা হচ্ছে বিএনপিরই তো এক একটা পদের এগেনস্টে 4 জন 5 জন 6 জন 10 জন চেয়ারম্যান হইতে চায়। গত 20-30 বছর ধরে তাদের এই খাওয়া দাওয়া বাকি আছে, তারা রোজা রাখতেছে, রাজনৈতিক রোজা, এত বছর থেকে ইফতার করতে পারতেছে না। অতএব তারা সবাই যেটা চাইবে, আওয়ামী লীগের ভোট ব্যাংকটাকে চাইবে, আওয়ামী লীগের প্রার্থী চাইবে না। প্রার্থী কেউ দাঁড়াইলে তো আপনার বিএনপির ভোটটা যেহেতু অনেক ভাগে ভাগ হবে, সেখানে কিন্তু আওয়ামী লীগের যিনি প্রার্থী থাকবেন তিনি অল্প ভোট পেয়েও জিতে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর হচ্ছে আওয়ামী লীগের কিছু বেইজ এরিয়া আছে, যেখানে ধরেন এই গোপালগঞ্জ টাইপের এলাকা যেগুলো আছে। অতএব সেই জায়গায় রিয়েলিস্টিকলি আমি মনে করি না বিএনপি কোনো আওয়ামী লীগের পদধারী পরিচিত কোনো ব্যক্তিকে নির্বাচন করতে দিবে, তাকে সিম্পলি এলাকা ছাড়া করে দেবে আর কি। এই যে আর ভোট বারগুলোর কথা বলছেন, একদম সুপ্রিম কোর্ট বার থেকে দেখা গেছে, মানে এটা অগণতান্ত্রিক হয়ে যাচ্ছে না এই বিষয়গুলো? এটা আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করার আগ পর্যন্ত এটার কোনো সমাধান নাই। আওয়ামী লীগ প্রশ্ন তো মানে রাজনৈতিক আওয়ামী ভাবে লীগের নাম এবং গন্ধ বিচারিক। থাকলেই তাকে আর কিছুই করতে দেওয়া হবে না, তার মানে মানে মানবাধিকার যদি বলি বা এটা নাগরিকত্ব পাবে এটা না। এটা বাস্তবে তো এখন পর্যন্ত তাই, কারণ হচ্ছে যে আওয়ামী লীগ এখনো রিগ্রেট করে নাই। আওয়ামী লীগের সেক্রেটারি গত 2-3 দিন আগে দেখেছেন রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন, চোখের বদলে চোখ, এগুলোর কথা বলেছে। তো যে পার্টির সেক্রেটারি একটা গণহত্যা হয়ে যাওয়ার 2 বছর পরেও যার ভাষায়, তার ল্যাঙ্গুয়েজে কোনো ন্যূনতম রিকনসিলিয়েশন নাই, রিগ্রেট নাই, তাকে আপনি স্পেস কিভাবে দেবেন? মানে এই কনভারসেশনটা শুরু হবে কোত্থেকে? আপনার মধ্যে তো একটা অনুশোচনা থাকতে হবে যে আমি ভুল করেছি, আমি করেছি, আমার সব নেতাকর্মী তো করে নাই, এই মানে কথাটাও এটা তো আমি বলতে একটা হবে। পুরনো প্রশ্ন, এই আলোচনায় খুব বেশি যাব না। কিন্তু ধরেন ভুল সব, মানে এটা আওয়ামী লীগের বিশাল বড় জায়গা আছে তাদের, মানে তাদেরকে ধরবার জন্য যে তারা এই কাজ করেছে। কিন্তু এরকম অনেকে অনেক কাজ করেছে। রাজনৈতিক ভুল, অপরাধ অনেকে করেছে। কে আসলে ভুল স্বীকার করেছে? এমনকি ৭১ এর জন্য জামাতও ভুল স্বীকার করে নাই আজ পর্যন্ত। তারাও যদি করে থাকি ৪৭ এই মানে অনেক কিছু মিলিয়ে বলে। কেউ তো ভুল স্বীকার করে নাই। প্রশ্ন হচ্ছে যে স্বাধীন বাংলাদেশে সব দল তো আর গণহত্যা করে নাই। পার্থক্য আছে তো, আপনার ক্রাইমের পার্থক্য আছে। মানে আপনার কথাটা গণহত্যার দোষর যৌক্তিক। তো সেই সময় জামাতে ইসলাম অভিযুক্ত না। সেটা তো জামাত ইসলামী না, 71 সালে দেখেন জামাত আসলে কত বড় দল ছিল। 70-এর নির্বাচনে দেখেন তো শাসক গোষ্ঠী কে ছিল? 70-এর শাসক গোষ্ঠী কি জামাত পাকিস্তানিরা ছিল? ছিল না, ছিল পাকিস্তানিরা ছিল। না, কে? দলটা কে? 70-এর শাসক গোষ্ঠী দলটা কে? মুসলিম লীগ। হুম, হুম। 70 সালে সবচেয়ে বড় রাজনৈতিক দল কোনটা? মুসলিম লীগ। তাহলে আপনি 70-এর নির্বাচনে দেখেন জামাত সারা পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদে কোনো আসন পায় নাই। পশ্চিম পাকিস্তানে জাতীয় পরিষদে 4টা সিট পাইছে। প্রাদেশিক পরিষদে জামাত মাত্র একটা সিট পাইছে, হচ্ছে বগুড়া থেকে। আপনি সিটের যদি দেখেন রাজনৈতিক দলগুলোর ভিতরে সে সপ্তম অথবা অষ্টম। এর মানে হচ্ছে যে আপনি যদি 14 দলের গণহত্যার প্রপোর্শন চিন্তা করেন, সাম্যবাদী দল নামে তো একটা দল ছিল না 14 দলে, হুম। তাকে আপনি 24-এর গণহত্যার জন্য কত শতাংশ দায় দিবেন? মুসলিম লীগ তো বাংলাদেশের পলিটিক্স অপ্রাসঙ্গিক হয়ে গেছে, নাই হয়ে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ওই প্রশ্ন তো আপনি পুরোপুরি মুসলিম লীগের দায় তো জামাতের উপরে চাপাতে পারবেন না, না। কিন্তু ধরেন আর সেই জামাত, সময় আমাদের দেশীয় দোসর বলতে আমরা তাদেরকে বুঝেছি। আরেকটা তো ধরেন না, আছে। সত্য না তো, হুম। সত্য না। এটা রাজাকার আলবদরদের তালিকা দেখতে তো তা মনে হচ্ছে না। আপনার মনে আছে আওয়ামী লীগের সময় রাজাকারদের তালিকা প্রকাশ করলো না? হুম। সেই তালিকা 80%-এর উপর। হুম।
সেই তালিকাটা এরপরে আওয়ামী লীগের কোনো তালিকারই তো বিশ্বাসযোগ্যতা পাওয়া যায় না। না মুক্তিযোদ্ধা, না রাজাকার, কোনো তালিকায় তো কোনো গ্রহণযোগ্য সরকারের না। সরকারের তালিকা যেটা না, এই তালিকাটা আপনার 72 থেকে 75-এ করা, শেখ মুজিবের যে কমিটি করা হয়েছিল, রাজাকার আলবদরদের তালিকা যেটা করা হয়েছিল তখন, তারপরে কতজন মারা গেছে শহীদদের তালিকা, সেই তালিকাটা প্রকাশ কিন্তু করেছে ধরেন সিনপি যে 72-এর। জামাতের মুখপত্র যে সংগ্রাম পত্রিকা, মানে সেই সময়ের পত্রিকাগুলো ঘাটলে দেখা যায় যে তারা কিভাবে তারা এগুলো তো করছে পাকিস্তান কি প্রতি করছে। দল, হ্যাঁ, সার্টেনলি তারা তো হ্যাঁ, পাকিস্তানের পক্ষে ছিল, হ্যাঁ। নিঃসন্দেহে এবং ছিল। পাকিস্তান সে সময় এ ব্যাপারে গণহত্যা তো চালিয়েছে। ফলে তাদের পক্ষে সেই সমর্থনটা সেই সময় যদি জুগিয়ে থাকে, তার জন্য কি তারা হ্যাঁ নিঃসন্দেহে ছিল, তারা কি সেই কিন্তু সেটা তো মুসলিম লীগের সমান না, হ্যাঁ, সেটা তো যার মুসলিম লীগের সমানই না সমান হোক, না। কার বেশি কার কম বলছি না। কিন্তু তারা যে এটা করেছিল, এখানে বিশাল আকারের গণহত্যা হয়েছে, এখন বিশাল। তারা তো বলতেছে তারা 4 বার ক্ষমা চাইছে, তারা তো কিন্তু জামাত তো দাবি করে তারা 4 বার ক্ষমা আপনি চাইছে। শুনেছেন, মানে আপনি মনে করেছেন যে তারা আসলে ক্ষমাই চেয়েছে? এই যে আমি পত্রিকাতে দেখছি, আমি টিভিতে দেখলাম, এই আপনি যেগুলো রেফার করতেছেন মানে যদি করে এখন। থাকে, আওয়ামী লীগে তো বলে এরকম যে যদি অপরাধ হয় বিচার হোক, এরকম তো বলে। কিন্তু সেই যদি তো না, আমরা তো জানি, না, দেখেছি। আওয়ামী লীগের সভানেত্রী, সেক্রেটারি, আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ নেতা 24 নিয়া যদি কিন্তু দিয়েও কথা বলে নাই। আমি কদিন আগে আরাফাতের ইন্টারভিউ শুনলাম, আমি নওফেলের ইন্টারভিউ শুনলাম, এখানে শুধুমাত্র ন্যূনতম রিকনসিলিয়েশন শুনলাম আপনার শোতে। রাশেক রহমান নামে একজন আওয়ামী লীগের এমপি ছিলেন, তিনি একটু রিকনসিলিয়েটরি কথাবার্তা এমপি ছিলেন বলেছেন। না, হ্যাঁ। এছাড়া আওয়ামী লীগের টপ লিডারশিপের কেউ ন্যূনতম মানে অনুশোচনা, মানে সরি বলা, দেশে বিদেশে যারা আছে একদম মাঠ না, পর্যায়ের তারা কর্মী বলেন তো, পর্যন্ত আমার কেউ অনুষ্ঠানে করে নাই। ওবায়দুল কাদের বলেছেন, যদি ভুল হয়ে থাকে আমরা দেশের মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবো। আপনার অনুষ্ঠানে কেন বলবো? আমরা দেশের মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবো। মানে এরকম করে তিনি ওই সময় বলেছিলেন। সো যদি শব্দটা আছে তাদের ভাষায়। এখন এখন পরশু দিনের বক্তব্যের পরে আপনার এই বক্তব্য তো এক্সপান্স হয়ে গেছে, আপনার এই বক্তব্য তো আর থাকে না, যখন তিনি বলেন যে লাশের বদলে লাশ। এখন প্রশ্ন হচ্ছে, আপনার আগের টপিকে যাই, সেটা হচ্ছে যে আপনি এই যে স্থানীয় নির্বাচন কাঠামোতে যেটা আছে, আমি প্র্যাকটিক্যালি মনে করছি না যে বিএনপি আওয়ামী লীগের নেতাদেরকে অথবা কোনো পরিচিত মুখকে নির্বাচন করতে দেবে। কারণ বিএনপির ইন্টারনাল কোন্দলই আমি ধারণা করছি ব্যাপক মাত্রায় সংঘর্ষ হবে, সহিংসতা হবে, শত শত লাশ পড়বে সারা দেশে বিএনপি, এবং বিএনপি এটা হ্যান্ডেল করতে পারবে না, ইতিমধ্যে তার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। অতএব সেই জায়গায় আমি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না যেখানে আওয়ামী লীগ কোনো স্পেস পাবে। কিন্তু ওইটা বলবেন যে বিএনপি তৃতীয় চতুর্থ দল হয়ে যাবে আওয়ামী লীগ ফিরলে, তাহলে প্রথম দ্বিতীয় কি হবে? আচ্ছা, রাইট। না, প্রশ্ন হচ্ছে দেখেন যে বিএনপি কিছু কিছু আচরণ করতেছে যেটা তার জাতীয়তাবাদী রাজনীতির সাথে যায় না। যেমন দেখবেন যে বিএনপির মুখে 71 মুক্তিযুদ্ধ এই বক্তব্য কিন্তু আমরা কোনো সময় এত পরিমাণে শুনি নাই, হুম। যেটা গত 2 বছর ধরে শুনেছি। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলা, এই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কথা বলা, এগুলো আমরা শুনতাম না, কিন্তু মুক্তিযুদ্ধের সংখ্যা কিন্তু আসলে বিএনপিতে বেশি। 72-এর সংবিধান নিয়ে জীবনে কোনোদিন আমরা বিএনপির কাছ থেকে কোনো বক্তব্য শুনি নাই, বরং উল্টাটা শুনছি। খালেদা জিয়া, তারেক রহমানের বিখ্যাত বক্তব্য আছে, এটা ফালায় দিতে হবে, এটাই হইছে সেই হইছে, বদলায় দিতে হবে, এগুলো বলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের উদযাপন দেখেন এইবার বিএনপি যে পরিমাণ আয়োজন করেছে। কারণ বাংলাদেশে ধরে নেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে এক্সাম্পলিফাই করা হয়, এটা বামরা করে, আওয়ামী লীগ করে, বিএনপি করে না এটা। কিন্তু এইবার দেখবেন বিএনপি দল আকারে এবং সরকার আকারে ব্যাপকভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে সেলিব্রেট করেছে। এগুলো হচ্ছে সিম্বলিক। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের দোকানের পণ্য আমি বিএনপির দোকান থেকে কেন কিনবো? কুমিল্লার যেটা অরিজিনাল মাতৃভান্ডার, আপনি যদি রসমালাই কুমিল্লা থেকে কিনতে চান, আপনি অরিজিনাল মাতৃভান্ডার থেকেই তো ওই রসমালাইটা কিনবেন। তো বিএনপি যেই জিনিসগুলো বিক্রি করবার চেষ্টা করছে সুশীল সমাজের কাছে, প্রগতিশীলদের কাছে, মাইনরিটিদের কাছে, এই পণ্য ওই লোকগুলো বিএনপির দোকান থেকে তো কিনবে না, সে তো আওয়ামী লীগ থেকে কিনবে এই পণ্য। হুম। সে তার মূল কিন্তু দোকান আওয়ামী খোলার লীগকে তো অপেক্ষায় অন্য থাকবে। কারণে তারা যদি বয়কট করে, তাহলে কোথাতে তারা কি পণ্যহীন হয়ে যাবে? তারা কি তাদের কিছুই তারা থাকবে না, জায়গা থাকবে না? মানে সেই প্রগতিশীল মাইনরিটি, সুশীল সমাজ, তাদের কোনো জায়গা থাকবে না? না, জায়গা হচ্ছে এই যে আপনার মানে বাই ডিফল্ট তারা বিএনপি কে ভোট দিয়েছে না এবার, হুম। এই বক্তব্যগুলোর টার্গেট অডিয়েন্স কারা? আওয়ামী লীগের লোকজনকেই তো টার্গেট করে এই বক্তব্যগুলো দিয়েছে। তা না হলে আপনি দেখেন, আমরা দেখলাম 40+ সিটে বিএনপি জিতেছে, যেখানে বিএনপি কোনোদিনই জেতে নাই, এবার প্রথমবার তারা জিতলো। এই যে ধরেন আওয়ামী লীগের বেইজ এরিয়া যেগুলো আছে, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে, এবং ইকুয়ালি দেখবেন ওই সিটগুলোতে আপনার না ভোট জিতেছে। তাহলে বিএনপি জিতেছে আবার না ভোট জিতেছে, এটা হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি পজিশন, এটা হতে পারে না। আবার ইকুয়ালি দেখলাম মাইনরিটি যেখানে ডমিনেন্ট, এরকম ধরেন 40%, 35%, 47% মাইনরিটি আছে, এই সিটগুলোতে কখনো বিএনপি জেতে না, কিন্তু এইবার দেখলাম ধানের শীষ জিতেছে, আবার না ভোট জিতেছে। অতএব সেই জায়গাতে যদি
অরিজিনাল দোকানটা, অরিজিনাল মাতৃভান্ডারের দোকান খুলে যায়, তাহলে এই মানুষগুলো তো আর বিএনপির ধানের শীষে ভোট দেবে না। তখন কি হবে? তখন আপনি উল্টা দিকটা আবার চিন্তা করেন, যেই জাতীয়তাবাদী মানুষ যারা দিল্লির এগেনস্টে প্রো জাতীয়তাবাদী মূল্যবোধপন্থী মানুষ, তারা যারা ঐতিহাসিকভাবে জিয়ার রাজনীতিকে পছন্দ করে, বিএনপিকে ভোট দিয়েছে, সেই মানুষগুলো দেখবে যে এই দলটা, এই মাতৃভান্ডারটা আসলে আমার মাতৃভান্ডার না। তাহলে বিএনপির অবস্থা হবে যে শহীদ জিয়ার রাজনীতি যারা করেন তারা দেখবে যে এই বিএনপি আমার মাতৃভান্ডার না। আবার আওয়ামী লীগের ভক্তরা দেখবে আরে আমার অরিজিনাল মাতৃভান্ডারের দোকান তো খুলে গেছে। তখন বর্তমান বিএনপির অবস্থাটা কি হবে? হুম। আমার প্রশ্নটা সে এটা তো তাহলে আসলে তারা তৃতীয় চতুর্থ যায়, প্রথম আর দ্বিতীয় কে হবে? নতুন রাজনৈতিক দল এখানে তৈরি হবে, কোথায় যারা সেটা? ওই মূল্যবোধের রাজনীতির। ধর, আপনি কি এনসিপির কথা 2 বছর 3 বছর আগে ভেবেছেন? এনসিপি নামে একটা রাজনৈতিক দল হবে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, দেশ ওলট পালট করে দিয়েছে। আপনি কি 16-17 সালে ভেবেছেন নুরু, কোটা অধিকার আন্দোলন, গণ অধিকার পরিষদ নামে এইসব দল হবে? ভাবেন নাই তো। যেটা হবে রাজনৈতিক ভয়েডের মধ্য দিয়ে, যেটা তাহলে হবে আপনার মনে হয় রাজনৈতিক যে প্রথম শূন্যতা দ্বিতীয় পূরণ করবে। এনসিপি বা নুরুর দল এরকম কোনো দল হবে? এটা ওই 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 যে ফাঁকা জায়গাটা, ওই যে বাংলাদেশপন্থী জাতীয়তাবাদী রাজনীতির যে ফাঁকা জায়গাটা, সেই জায়গাটাতে যিনি মাল মশলা দিতে পারবেন, যিনি রাজনৈতিক প্রস্তাবনা জাতিকে দিতে পারবেন, তারা তখন ওই জায়গার সাপোর্ট বেসটা তারা পাবেন। এটা খুব সিম্পল জিনিস। এর বাইরে তার কোনো অপশন নাই তো আপনার। হুম। আর আওয়ামী লীগ ফিরলে এসব ঘটনা হবে। আওয়ামী লীগ ফিরলে আওয়ামী লীগের কি হবে? আওয়ামী লীগের যে ভোট বেজের কথা বলছেন আপনি। আ আওয়ামী লীগ ফিরবে টিরবে না পাই, আর লম্বা আলোচনা, মানে আচ্ছা। ওই আলোচনাতে আর ফিরবে যায় টিরবে লাভ না, নাই। এখানে তাহলে আওয়ামী লীগ একটুখানি ফিরছে। জিজ্ঞাসাই করি তাহলে। যেহেতু মানে শেখ হাসিনা তো ঘোষণা দিচ্ছেন এই বছরের মধ্যেই নাকি তিনি ফিরবেন। আ কিন্তু আবার আরেকটা বক্তব্যে দেখলাম বলছেন যে তার পাসপোর্ট দিচ্ছে না। তাকে তিনি ফিরবেন কি করে? তাকে যেভাবে সামরিক বিমানে করে পাঠানো হয়েছে তাকে সেভাবেই ফিরিয়ে নেয়া হোক। এরকম করে বলছেন যে তিনি এখন ফিরতে চান। মানে সেক্ষেত্রে আপনার কি মনে হয়? আপনি আইনজীবীও বটে। প্রক্রিয়াটা কি তাকে ফেরানোর? যদি ফেরাতে চাওয়াই হয় তাহলে প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া তো দুইটা। একটা হচ্ছে ভারতের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে। এক্সট্রাডিশন ট্রিটের অধীনে আপনি চাইবেন আসামি ইন্টারপোলের মাধ্যমে দূরের এলার্ট জারি আর সে করা যদি আছে। নিজেই আসতে চায়? আমরা- হ্যাঁ, ওইটা হলো সেকেন্ড অপশন, আচ্ছা। যে আপনি ভলান্টারিলি রিটার্ন করবেন। হুম, দুইটা অপশন আছে, এই দুইটা অপশনের যে কোনো একটা দিয়ে করবেন। প্রশ্ন হচ্ছে হাসিনাও ফিরবে না, ভারতও হাসিনাকে ফিরতে দিবে না, কোনোটাই হচ্ছে না, হুম। প্র্যাকটিক্যালি হবে না এটা। এখন যখন অতএব কিন্তু সরকারের পক্ষ থেকে ধরেন তিনি যে বলছেন যে আমি ফিরতে চাই, এবছরই ফিরবো। কিন্তু তিনি বলছেন যে তার পাসপোর্ট দিচ্ছে না। সরকার কি এখন তাকে পাসপোর্ট দিয়ে তাকে ফেরার রাস্তা তৈরি করে দিতে পারে? সে কি পাসপোর্ট না থাকলে সে তো ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করতে পারে হাই কমিশনে। দিল্লির বাংলাদেশ হাই কমিশনে আবেদন করুক না, যে আমি ফিরতে চাই, পাবলিক স্টেটমেন্ট দেখ আমি ফিরতে চাই, আমি এই যে আবেদন করলাম ট্রাভেল ডকুমেন্টের জন্য। তারপর যদি বাংলাদেশ সরকার তাকে ট্রাভেল ডকুমেন্ট না দেয়, তাকে এন্টারটেইন করতে না চায়, কারণ সে বাংলাদেশি নাগরিক, শুধু বাংলাদেশে ফেরার তার শতভাগ রাইট আছে। এই অধিকার থেকে তো আপনি তাকে বঞ্চিত করতে পারবেন না, বিচার তো অন্য আলোচনা। হুম। মানে তাকে এখন প্রক্রিয়াটা হচ্ছে তাকে এখন ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করতে হবে এবং তারপর ফেরার প্রক্রিয়া শুরু। আর যদি ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট থাকে, তিনি টিকিট করে চলে আসুক, প্রেস কনফারেন্স করলেই হবে যে আমার বাংলাদেশি পাসপোর্ট, আমি টিকিট করছি, পরশুদিন সকালে আমি ল্যান্ড করবো, আসুক। হুম। আচ্ছা, স্পষ্ট। আপনি একটু মানে আপনি যেটি বলছিলেন একটু আগে সেটাতে আবার যাই যে আওয়ামী লীগ ফিরলে বা বিএনপি আওয়ামী লীগের দোকান খুলে বসছে, এই যে একটা বিষয় বলছিলেন। আ মানে আওয়ামী লীগ বিএনপিকে আসলে কি তারা মিলে যাচ্ছে? নাকি তাদের মিলিয়ে ফেলারও কোনো ন্যারেটিভ এর জায়গাও তৈরি হচ্ছে? মানে আমি এই কথাটা আরো শুনছিলাম, ধরেন আপনাদের জোট নেতা একজন আছেন রাশেদ প্রধান, তিনি বলছিলেন নৌকার শীষ। ধানের শীষ, নৌকা মিলে নৌকার শীষ বানিয়ে ফেলেছেন। আ তারপরে নাহিদ ইসলাম সেই হাতে বোমা বিস্ফোরণ হলো সাভারে। তার পরপরই সাথে বলে উঠলেন যে আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে আসুক দেখি কত শক্তি। মানে আওয়ামী লীগ বিএনপি মিলে এই আলোচনাগুলো হচ্ছে কেন? একটা একটা বিষয় দেখেন যে রিয়েলিস্টিকলি যিনি ফিরতে পারবেন না, তার ভোট ব্যাংকটার কি হবে। দেখেন 71-এর আগে বাংলাদেশে মুসলিম লীগ তো সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল। তাহলে মুসলিম লীগের ভোটাররা কোথায় গেল? তারা তো এই ভূখণ্ডের বাসিন্দা ছিলেন না। হুম, তারা যখন দেখলেন যে মুসলিম লীগ নামক দল এখন আর প্র্যাকটিক্যালি এই দেশে নাই, দেশ স্বাধীন হয়ে গেছে, তারা কি তাদের চয়েস গুলো পরিবর্তন করেন নাই, অন্য জায়গায় ভোট দেন নাই? তারা কি দল বদল করেন নাই, অন্য জায়গায় চলে গেছেন তো? তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনার এই কাজগুলো ঐতিহাসিকভাবে বারবার হয়েছে। দেখেন ডাকসুর এক্সাম্পল দেই। ডাকসুতে তো ছাত্রলীগের কোনো প্যানেল ছিল না। জগন্নাথ হলের ভোটের প্যাটার্নটা শুধু দেখেন। প্রথম কথা হচ্ছে জগন্নাথ হলের লোক যারা মাইনরিটি, আমরা ধরে নিই মোটা দাগে তারা আওয়ামী লীগের সমর্থক, বাংলাদেশের ঐতিহাসিক যে পরম্পরা। প্রশ্ন হচ্ছে সেখানে ভোট দেওয়া থেকে কি বিরত ছিল না? মেজরিটি ছেলেমেয়েরা ভোট ভোট দিয়েছে ভোট দিয়েছে কে জিতেছে?
ছাত্র দলের ছেলেরা জিতেছে। সেখানে দেখবেন যে ছাত্র দলের ভিপি প্রার্থী ১,৫০০ ভোট পাইছে, সাদিক কায়েম 10টা পাইছে, জিএস 7টা ভোট পাইছে, ওখানে মেঘমল্লার বসু ১৫০০-১৬০০ ভোট পাইছে। তাহলে ছাত্রলীগের প্যানেল থাকলে যেটা হতো, না থাকার কারণে কি সে ভোট দেওয়া থেকে বিরত থাকে নাই? তার বিকল্প রাজনৈতিক অভিমুখ তিনি তৈরি করে নিয়েছেন। নাগরিক সমাজের মানে শত শত বছরের যেই পরম্পরার প্র্যাকটিস হচ্ছে, আপনি আপনার অ্যাভেইলেবল অপশনের মধ্যে থেকে আপনি আপনার বেস্ট জায়গাটা খুঁজে নেবেন। হুম। কিন্তু এবং ধরেন আওয়ামী কিন্তু লীগ ধরেন এই যে মুসলিম লীগের মানে ভোটাররা কি হলো আপনি বলছেন, মুসলিম লীগ অটোমেটিক্যালি মানে মানুষ তাকে বয়কট করে তাকে বিলুপ্ত করে দিয়েছে। কিন্তু যখন যখন কাউকে নিষিদ্ধ করা হয়, নিষিদ্ধ বস্তুর প্রতি একটা আকর্ষণও কাজ করে এবং তাদের প্রতি সিম্প্যাথিও কাজ করে। ফলে সেই সিম্প্যাথি থেকে এবং তার সাথে অ্যান্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট আমাদের আছে। সেদিনও কাউকে এই প্রশ্নটা করছিলাম যে বরাবরই দেখেছি আগের সরকার সুষ্ঠু ভোট হলে ১৪, ১৮, ২৪ এর কথা বাদ, সুষ্ঠু ভোট হলে আগের সরকার বাদ দিয়ে মানে আওয়ামী লীগ বা বিএনপি বা আওয়ামী লীগ হবে একের পর এক এসেছে। মোটা দাগে সুষ্ঠু নির্বাচন হলে। ফলে এই যে সিম্প্যাথি, নিষেধাজ্ঞা ইমপ্যাক্ট ইত্যাদি এবং সাথে এই অ্যান্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট ইত্যাদি মিলিয়ে আ সমীকরণটা ভিন্ন হবে না তো? না, মনে হচ্ছে না তো। আপনি অনলাইনে দেখেন, সারা দেশে দেখেন, শাওনের স্টেটমেন্টটা শুধু দেখেন। শাওর ক্ষমা চেয়েছে না? কেন ক্ষমা চাইলো? সে যদি মনে করে থাকে যে আমি যেটা বলেছি লিখেছি এটাই সত্য, তাহলে স্ট্যান্ড বাই করলো না কেন? কারণ সে বুঝতে পারতেছে যে অনলাইনে অফলাইনে যে লেভেলের রিয়াকশন হয়েছে, এইটা কোনোভাবে তার মতামতকে সমর্থনযোগ্য করে নাই। আওয়ামী লীগ ফেরার প্রশ্নে বাংলাদেশের ন্যূনতম কোনো মতামত সম্মতি এখানে নাই। নাই এটা। যেটা আছে, আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে গণমাধ্যম। এই যে দেখেন, আওয়ামী লীগকে নিয়ে আপনি কন্টিনিউ প্রশ্ন করছেন আমাকে, প্রত্যেকটা টক শোতে আমাকে আওয়ামী লীগ নিয়ে কথা বলতে করতে হচ্ছে। তো হবেই না। আওয়ামী লীগ তাদেরকে বেঁচে নিষিদ্ধ আছে করে রাখা হয়েছে। গণমাধ্যমে। মানে এটাই একটা কারণ। যদি নিষিদ্ধ না হতো মুসলিম লীগ নিয়ে কিন্তু আমরা আর আলোচনা করছি না। তারা একা, একা বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু তাকে যখন না নিষিদ্ধ না, একা করে একা রাখা বিলুপ্ত হচ্ছে হয় নাই তো। না, তাকে তো নিষিদ্ধ করা হয়েছে। একা একা বিলুপ্ত হয়নি তো। ৭২-এ পাকিস্তানপন্থী সকল রাজনৈতিক দলকে তো নিষিদ্ধ করে দিয়েছে শেখ মুজিব। ৭৯ সালে এসে না আপনার জিয়াউর রহমান সাহেব এই এমবার্গো তুলে নিলেন। তুলে নেওয়ার পরে হচ্ছে আওয়ামী লীগও রাজনীতিতে ফিরে আসছে, তারপরে হচ্ছে মুসলিম লীগও ফিরে আসছে, এবং এখনো কিন্তু নির্বাচন কমিশনে মুসলিম লীগ নিবন্ধিত রাজনৈতিক দল। নেজামী ইসলাম আর একটা পার্টি আপনার, যেটা তো দ্বিতীয় ছিল তো বৃহত্তম মানে তাদের তো দল নিষেধাজ্ঞা ছিল। নাই। কিন্তু সে বিলুপ্ত হয়ে গেছে। কারা কারা মানে বিলুপ্ত মুসলিম হয়ে লীগ। গেছে? মুসলিম লীগ। জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে বলতে পারে, হুম। কিন্তু তার তার একটা নিবন্ধিত জায়গা আছে। প্রশ্ন হচ্ছে যে এখনো পর্যন্ত তো আওয়ামী লীগের প্রশ্নে কোনো সিদ্ধান্তই হয়নি। একটা টেম্পোরারি ব্যান আছে কাজের উপরে। সেখানে ৭২-এ শেখ মুজিবের সরকার তো আউটরাইট এই দলগুলোকে ব্যান করে দিয়েছে। তাহলে আপনি এই প্রসেস ফলো করার এন্ডে যান, তারপরে দেখা যাক কি হয়। যে আমরা রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়, তারপরে দেখা যাবে যে জি। আওয়ামী লীগ ফিরতে পারে মানে কিনা। স্পষ্ট। ওই প্রশ্নটা ওইখানেই। মানে এইজন্যই বারবার এই প্রসঙ্গটা আসে যে এই সিদ্ধান্তটা যদি মানুষের হাতে দেয়া হতো তাহলে কি সেটি বেশি সুবিবেচনাপূর্ণ হতো কিনা? যে তাদের যে অপকর্ম, তাদের যে হিসাব নিকাশ সেটি আসলে মানুষ গণতান্ত্রিকভাবে ঠিক করুক। যে তাদের বয়কট করার সুযোগ আমি থাকুক। আমি নিজেও রেফারেন্ডামের কথা বলেছিলাম, হুম। যে আপনি ইনু সরকারকে বলেছিলাম রেফারেন্ডাম দিয়ে দেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না দেখেন। হুম। সেটা দেয় নাই। বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেবার সময়ও তিনি বিষয়টাকে একরকম অস্বস্তি তার মুখে ফুটে উঠেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না এরকম কথা বলেও ছিলেন। পরে হুট করে এসে নিষিদ্ধ করা হলো। ফলেই বারবার এই প্রশ্নগুলো আসে। দেশীয় গণমাধ্যমে যেমন আপনারা ফেস করেন, বিদেশি গণমাধ্যমে গেলেও এই বিষয়টা এসেই যায়। ফলে প্রশ্নটা আসলে যে এরকমটা না হলে এই বারবার কি এটা ফেস করতে হতো কিনা? একটু আসি এনসিপি সমাবেশে যে হাতবোমা বিস্ফোরণ হলো, সেই প্রসঙ্গটাতে। আ আচ্ছা, একটু শাওনের কথা যেটা বলছেন সেটাও একটু শেষ করি। যে আপনিও বলেছেন যে এত দুঃসাহস হয় কোথা থেকে শাওনের? তিনি ক্ষমা চেয়েছেন মানে অশ্লীল শব্দ ব্যবহার করা। এটি মানে কোনোভাবেই গ্রহণযোগ্য না। কিন্তু মানে ধরেন অশ্লীল শব্দ তো ৫ই আগস্টের পরে খুব পাবলিকলি শুনি। নিশ্চয়ই এর আগেও থাকতো। কিন্তু পাবলিকলি শোনার যে একটা ব্যাপার সেটি খুব রকমের শুনি। সেটি যেমন আমরা শহীদ ওসমান হাদির মুখ থেকে শুনেছি। আমরা শুনেছি শেখ হাসিনাকে নিয়ে এই জুলাই নিয়ে যা বলা হচ্ছে সিডিআই শেখ হাসিনাকেও এরকমটা বলা হয়েছে। আ বা ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা তার বাসায় গিয়ে ছোট, ছোট বাচ্চা ছেলেমেয়েরা এরকমটা বলেছে। ফলে বা তারেক রহমানকে নিয়েও মিছিলে বলা হয়েছে ১, ২, ৩, ৪ টিনের চালে কাউয়া ইত্যাদি নানান রকম অশ্লীলতম স্লোগান বানানো হয়েছে। মানে তখন কি আপনাদের মনে হয়েছে যে এগুলো খুব দুঃসাহস? না, তখনও তো আমরা এই অশ্লীল ভাষার বিরুদ্ধে কথা বলেছি তো, যে রাজনৈতিক আপনার সাথেও আমি বলেছি হুম, যে রাজনৈতিক প্রতিবাদ চলবে। আওয়ামী লীগের ব্যাপারে দেখেন, আমার প্রশ্ন কিন্তু আমার পজিশন কিন্তু খুব পরিষ্কার। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরতে পারবে না। কিন্তু এই জন্য তো আমাকে এটা সিডিআই শব্দ ব্যবহার করতে হয়নি তো, আমাকে গালি দিতে হয়নি তো। হুম, ইটস আ ভেরি পলিটিক্যাল পজিশন। এটার ব্যাপারে আমি আপনার সাথে ইতিহাস,
প্রসেস, যুদ্ধ, সবকিছুর সব মানে ব্যাপক ব্যাখ্যা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না। ইটস ফুল স্টপ থিং। গালি দেওয়ার প্রয়োজন নাই। আমি কোনো পক্ষেই আমি গালির পক্ষে না। রাজনৈতিক ভাষায় কথা বলতে হবে, সমালোচনা করতে হবে, এবং সেটাই হচ্ছে বেস্ট মানে কোর্স অফ অ্যাকশন। একদম স্পষ্ট। একটু এনসিপি সমাবেশে যে হাতবোমা হামলা সেটার পরপরই আমরা যে আচ্ছা, এটা খুবই তো দুঃখজনক আর কি, এবং দুজন যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমার মনে হয় ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা দরকার, এবং একই সময় দেখবেন যে বৃষ্টি হচ্ছিল, এলাকাতে কারেন্ট চলে গেছে, আবার এই ঘটনাটা ঘটেছে। তো এটা নিঃসন্দেহে যে কোনো রাজনৈতিক সভা সমাবেশে এ ধরনের ঘটনা ঘটা দুঃখজনক। যেটা ধরেন শেখ হাসিনার আহ, সমাবেশে যেটা হয়েছে গুলিস্তানে, ২১ একই আগস্ট। রকম ভাবে ওটাও আমরা সমালোচনা করেছিলাম। এখন সরকারের এটা সিরিয়াসলি বিবেচনাকে নেওয়া দরকার। কারণ হচ্ছে সরকার যদি মনে করে যে এনসিপিটাতে হয়েছে ঠিক আছে, মাথায় রাখিয়েন যে আপনাদের সমাবেশে যেটা হবে না সেটাও কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারবেন না। কারণ এর আগেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর সমাবেশে এই ঘটনাগুলো ঘটেছে। রাজনৈতিক সভা সমাবেশে নিরাপত্তা দেবার দায়িত্ব পুলিশের, এবং এই কর্মসূচিগুলো কিন্তু ঘোষণা দিয়ে কর্মসূচি পালন করা হচ্ছে। এনসিপি কিন্তু কোনো গোপন সংগঠন না যে হুট করে এক জায়গাতে গিয়ে একটা পদযাত্রা করছে, ব্যাপারটা তা না। তারা অফিসিয়ালি ঘোষণা করে প্রশাসনকে জানিয়েই তারা কর্মসূচি পালন করছে। আমার মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে সিরিয়াসলি এটা তদন্ত করা দরকার, এবং এগুলো খতিয়ে দেখে বিচারের আওতায় আনা দরকার। কিন্তু এটাই তার হচ্ছে জন্য একমাত্র সাথে, সাথে সলিউশন। তারেক রহমানের কাছে জবাব চাওয়া বা বিএনপি আওয়ামী লীগ মিলে আসুক, দেখি তাদের কত শক্তি, বিএনপিকে এর সাথে মিলিয়ে ফেলা, এটা কি একটা যৌক্তিক অবস্থান নাহিদ ইসলামের? সরকার সরকার আকারে পড়েন, মানে আমি এটাকে সরকার আকারে পড়ছি, মানে তারেক রহমান জবাব দেওয়া মানে হচ্ছে সরকারকে বলছে। এটা বাংলাদেশের একটা কমন স্লোগান আর কি, সরকার জবাব দেন, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাই, স্বরাষ্ট্রমন্ত্রী অফিস ঘেরাও করা। এগুলো তো আমরা রাজনৈতিক কর্মসূচি আকারে পালন করেছি। এর মানে কি স্বরাষ্ট্রমন্ত্রী খুন খারাপি করছেন? ব্যাপারটা তো এরকম না। যেমন আহ, আপনার টিআইবি বললো না যে 900 খুন হয়েছে গত 3-4 মাসে, আমরা তো স্বরাষ্ট্রমন্ত্রী আমকে তো ব্লেম করছি যে আপনি দায়ী। এর মানে কি স্বরাষ্ট্রমন্ত্রী খুন করেছে? ব্যাপারটা এরকম না। রাষ্ট্র আকারে দেখেন এই বিষয়টাকে, মানে একদম মানে লিটারালি নেওয়ার দরকার কিন্তু নাই আর ধরেন কি। এই যে আপনি যেটার কথা বললেন ২১শে আগস্টের বোমা হামলা, সেটার জবাবটাও কি সরকার সেই সময়ে দিল? বা দিতে বিচারটাও তো দিতে বন্ধ পারে হয়ে নাই গেল। তো। না, বিচারটাও তো বন্ধ অফকোর্স হয়ে গেল। না, দিতে পারে নাই তো। দিতে পারে না বলেই তো তারা সমালোচিত হয়েছে। দিন শেষে ধরেন হাসিনাকে আমি অপছন্দ করি, আমি ঘৃণা করি, আওয়ামী লীগকে আমি ঘৃণা করি, কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি রাজনৈতিক কর্মসূচি পালন করছেন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে, ততক্ষণ পর্যন্ত তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো সরকারের। এটা তো মানে সিম্পল জিনিস আর কি। হুম। অতএব 2004 সালে 5 সালে যেগুলো হয়েছে এটা কোনোভাবেই তো বিচার তদন্তের নামে যেটা হয়েছে, আমার মনে আছে জলিল সাহেব তখন আওয়ামী লীগের সেক্রেটারি, থানায় থানায় মামলা করবার জন্য ঘুরেছেন। তখনকার কোনো থানা মামলা নিচ্ছে না, ওসি থানায় নাই, পালায় গেছে, এক থানায় আরেক থানাকে রেফার করতেছে। এগুলো তো বাজে এক্সাম্পল তৈরি করেছে। রাষ্ট্র আজকের এখানে এই যে দুর্বৃত্তপনার জায়গাতে এসছে তো 1-2 দিনের না। এটা তো বছরের পর বছর, দশকের পর দশক ধরে আমাদের যে সাকসেসিভ তো ফেইলিয়ার এই যে দায়, আইন আপনি ভুল শৃঙ্খলা। স্বীকারের কথা বলছেন, ভুল স্বীকার করেছে বিএনপি? না, এখন এটা তো মানে করলে তো আমরা সবাই জানতাম আর কি। তারা যেটা করেছে, তারেক রহমান নিজে নিজের বক্তব্য দিয়েছে। আওয়ামী লীগ আবার বাড়াবাড়ি করেছে, এসে দেখেন সে যতটা না এটা ইনভেস্টিগেট করবার চেষ্টা করেছে, আসল হুম। যারা দায়ী তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করেছে, তার থেকে বেশি হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানকে ভিলিফাই করার চেষ্টা করেছে। হুম। তাহলে মানে দেখেন এই যে মানে এক পক্ষ আরেক পক্ষকে যতটুকু অ্যাবিউজ করা যায় সিস্টেমে ক্ষমতায় পেলে, এটাই তো আমার রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে দিয়েছে। সেজন্যই তো আজকে আমাকে আপনাকে শুধু গোপন ক্ষমতায় কে আছে, ডিপ হুম। স্টেট, কালো বিড়াল, এগুলো খুঁজে বেড়াতে হচ্ছে। এটা তো আমাদের সবার জন্য কালেকটিভ ভাবে দুঃখজনক তো। জি, তখন যেমন হয় না, কিন্তু আমরা তো নতুন বন্দোবস্তের কথা শুনলাম। ২ বছর হয়ে গেল গণ-অভ্যুত্থানের। সেখানে আসলে কতটুকু পৌঁছালো? ধরেন এখনো বিচার বিভাগের দিকে তাকালে আপনি বলছিলেন যাতে তাকে যতই আপনি ঘৃণা করেন না কেন, যদি স্বাভাবিকভাবে খুব সহজ করে সামারাইজ করি, তারও একটা সুবিচার, ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। ধরেন সাবেক প্রধান বিচারপতির কথা যদি বলি, খুবই বয়স্ক একজন মানুষ। তিনি একের পর এক জামিন হচ্ছেন, নতুন একটা মামলা দিয়ে, তাকে হত্যা মামলা দিয়ে। আ তিনি কি হত্যা করেছেন? আবার ওই আপনারই প্রশ্ন। তাকে হত্যা মামলা দিয়ে রাখা হচ্ছে। এরকম একটা জাস্ট আমি উদাহরণ হিসেবে বললাম। সুবিচারের জায়গাটি কতটুকু নিশ্চিত হলো? একটা বিষয় দেখেন যে আপনারা যারা বাঙালিরা মার্কিন মুলুকে থাকেন, আপনারা কি ভাত খাওয়া বন্ধ করে দিয়েছেন? ভাত হুম। খাওয়া তো বন্ধ করে নাই। আমাদের বাঙালিরা এখনো আয়েশ করে পিকনিক করে ডাল ভাত খায় পার্কে গিয়ে। খাইসলত তো ভাই সহজে বদলায় না। মানে এটা তো একটা লম্বা লড়াই। মানে আমার সরকার বদলে গেছে বলি, একটা গণ অভ্যুত্থান হয়েছে বলি দেশের সব মানুষের
খাইসলত বদলে গেছে। দেশের মানুষের খাসলত তো ফ্যাসিবাদ শুধু বদলাতে দল হবে না। না, একটা আমাদের খাইসলতের ব্যাপার। মানে ইনস্টিটিউশনগুলো, বিচার বিভাগ, সেখানে যদি এরকম হতে থাকে তাহলে খাসলতের কথা তো আর এটা না, কতটুকু মামলাটাই তো যায়? একটা ভুল মামলা দিয়েছে, আমি বলেছি। এবিএম খায়রুল হক আরো সিরিয়াস অন্যায় করেছেন। হুম। দেশের বিচার বিভাগ, আইন, সংবিধান, মানে সবকিছু নিয়ে তিনি যে হাস্যকর কাজ করেছেন, তাকে তো সিরিয়াস ব্রিচ অফ ওথ, তিনি যে প্রধান বিচারপতির শপথ নিয়েছেন সংবিধান সমুন্নত রাখবার, সেগুলো তিনি ভঙ্গ করেছেন। কিন্তু একটা মামলা হয় নাই তার আসল অপরাধের জন্য। তো এইটা হচ্ছে শুধু তার জন্য না, সবকিছুর জন্য। মানে তো প্রত্যেকটা সেটা তো আওয়ামী আপনারাও আমলের করতে আওয়ামী পারেন, লীগের পারেন না? মামলা। সেই মামলাটা তো আপনারাও করতে পারেন। করেন না কেন? জি, সরি, মানে বুঝতে সেই পারিনি। মামলাটা তো আপনারাও করতে পারেন। আপনিও করতে পারেন, আইনজীবী। আপনি না, মানে সেটা তো ধরেন ব্যক্তি হিসাবে করা যাবে না, কারণ হচ্ছে তো রাষ্ট্রকে করতে হবে তো মামলাটা। রাষ্ট্রকে দায়িত্ব, আমি হয়তো বলতে পারবো, আমি এটা নিয়ে কথা বলেছি যে আসলে এই ধরনের মামলায়, যেভাবে আপনি ধরেন আমাদের সাকিব প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, ওকে আপনি মানে জুয়ার মামলা দিতে পারেন, আপনি ফ্রডের মামলা দিতে পারবেন, শেয়ার বাজার কেলেঙ্কারির মামলা দিতে পারবেন, অবৈধভাবে গোল্ড ব্যবসায়ীদের সাথে ওই যে আরো আরব খান টান কি হুম। আছে দুবাইতে, এগুলো করছে। সেটা না দিয়ে তো আপনি আর কি যাত্রাবাড়ি খুন, মিরপুরে খুন, আবার 28 নম্বর 32 নম্বর মামলার আসামি, এগুলো দিয়েছেন। মানে এই এই মানে পুরো প্রসেসটাই তো হচ্ছে যে টোটাল যে জুডিশিয়ারি এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে আইনের শাসন এনশিওর করবার যে দায়, এই দায়টা তো ডিসপেন্স হচ্ছে না, কিন্তু এবং তাহলে কোনো আমলেই এবং হচ্ছে না। তারপরে সেই জুডিশিয়ারি থেকে আচ্ছা মামলা না হয় হলো, ভুয়া নানান রকম মামলাই হলো। জুডিশিয়ারি থেকে তারা জামিনও পাচ্ছেন না। একের পর এক নতুন করে আবার ভুয়া, ভুয়া মামলা হচ্ছে এবং জুডিশিয়ারির মানে তারা জেলখানায় থেকে যাচ্ছেন। আ আ ফলে সুবিচারের কোনো জায়গা আসলে নাই। এটা কোথা থেকে অদৃশ্য ইশারা? কোথায় থেকে আসলে এটা আসছে? এটাও কি ডিপ স্টেট কোথাও? নাকি মানে কিছু না না, বুঝলেই মনে এটা হয় ডিপ স্টেট কিনা জানি না। হুম। না, এটা আমার কাছে মনে হচ্ছে এটা 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 এমনি ইনস্টিটিউশনাল খাইসলত আর কি। মানে প্রাতিষ্ঠানিক ভাবে কাজ করবার, আপনি চিন্তা করে দেখেন, আওয়ামী লীগের প্রায় 20 বছর 111 জোরে যারা কাজ করছে, যে কনস্টেবলটা গত 20 বছর চাকরি করেছে, যার বয়স ধরেন এখন প্রায় 40-এর কাছাকাছি, 40 কাছাকাছি বয়সের কোন কনস্টেবল পুলিশ কর্মকর্তাকে আসলে জেনুইনলি পুলিশিং করেছেন গত 20 বছরে? মানে সে আসলে জানবে কিভাবে যে আসলে পুলিশিং জিনিসটা মানে কি, মামলাটা কিভাবে প্রসেস করতে হয়? আসছে এক জায়গাতে একটা নাম বসায় দিচ্ছে, অজ্ঞাতনামা, গায়েবানা নাম ঢুকায় দিল 33, 130 নম্বর। একটা মানুষকে খুন তো করতে একশো সরকারের কোনো তিরিশ জন মানুষ নির্দেশনা লাগে। দেখেছেন এর মধ্যে? মানে যেমন ধরেন ডিআইজি বলেছে আওয়ামী লীগের কোনো নেতা বের হলে তাকে আবার একটা নতুন মামলা দিয়ে ঢুকায় দিতে হবে। একদম আনুষ্ঠানিকভাবে লিখে দিয়েছেন। এটা কোথাকার ডিআইজি মনে পড়ছে না। কিন্তু এরকম একটা নির্দেশনা দিয়েছেন। আম সেটি নিয়ে আলোচনাও হয়েছে অনেক। আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দিয়েছেন তার অধীনস্থদের। এমনি তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি যে আপনার ওই যে মিথ্যা মামলা যেটা হচ্ছে ভুয়া মামলার ব্যাপারে একটা প্রভিশন তারা করেছে, সরাসরি এসপির কাছে কাগজপত্র দিয়ে আবেদন করবার জন্য, যেন এই মামলাটা তাকে তাকে অব্যাহতি দেওয়া হয়। আমি নিজে পার্সোনালি এরকম অনেকগুলো মিথ্যা মামলা ডিল করেছি। হুম। চাঁদাবাজি করবার জন্য মেনলি দিয়েছে আর কি, আপনার বিভিন্ন ব্যবসায়ীদেরকে এলাকার গ্রুপিং ট্রুপিং এগুলো সেগুলো মিলায় ঝিলায় চাঁদাবাজি করতে চেয়েছে, এবং এগুলো কিন্তু এসপি অফিস থেকে আপনার রিজলভ করাও হয়েছে। আমরা দেখলাম কাগজপত্র সহ আমরা গত আমলে যেটা করেছে, এক্স্যাক্টলি এই আমলের পার্টিকুলার কোনো ইনস্ট্রাকশন আমার চোখে পড়ে নাই। আপনি বলছিলেন যে ওই যে বোমা হামলা এনসিপি সমাবেশে পরে মানে বলছেন যে আপনাদের সাথেও হতে পারে এরকম ঘটনা মানে ক্ষমতাসীনদের সাথে। হ্যাঁ, মানে এটা এই যে এরকম এই যে মামলাও তো আসলে প্রাতিষ্ঠানিক। আগে তাদের সাথেও হয়েছে, এখন আবার হচ্ছে, পরে আরো যে হবে না সেটা ফুল স্টপ তো কোথাও টানা হচ্ছে না। এক্স্যাক্টলি এই জন্য হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কার চেয়েছিলাম আমরা, পুলিশ কমিশন গঠনের জন্য আমরা সবাই একমত হলাম, ঐকমত্য কমিশনে বিএনপি সেটা রাটিফাই করলো না অর্ডিন্যান্সটা। তাহলে দেখেন যেই চেকস অ্যান্ড ব্যালেন্স গুলো আমরা করবার চেষ্টা করেছি, সুপ্রিম কোর্ট সচিবালয়, জাজেস অ্যাপয়েন্টমেন্ট, পুলিশ কমপ্লেন্ট কমিশন, এইগুলো করলে যেটা হতো অ্যাটলিস্ট একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি হইতো। তাহলে কি মানে কিন্তু গণ সেখানে অভ্যুত্থান হলো, রাটিফাই করলো না। হাসিনা সরকারের পতন হলো, কিন্তু ওই নতুন বন্দোবস্তের কথা শুনলাম সেরকমটা হয়ে গেল না। খাসলত হিসেবে সেটা রয়ে গেল। এখন ওই যে বিএনপির বক্তব্য হচ্ছে ভাই মাত্র তো 5 মাস হয়েছে, আমরা করব, অক্ষরে অক্ষরে সব পালন করব। আমরা দেখতে চাই যে ভঙ্গ করার ব্যাপারে 5 মাস এনাফ সময়, তো পালন করতে আপনার কেন বেশি সময় লাগবে, এটা তো একটা বড় প্রশ্ন জি। আর কি। শেষের একদম অনেকক্ষণ ধরে কথা বলছি আপনার সাথে। আসলে শেষে আসি, শেষ করি যে আপনি এর আগে আপনার বক্তব্য বিভিন্ন সময় ভাইরাল হয়েছে। ফুটবল, ক্রিকেট এই খেলাগুলোকে আপনি খুব ফাউল হিসাবে মনে করেন। যে একটা বল নিয়ে ১১ জন দৌড়াইতেছে, একটা গোল জিনিস সে কাঠি দিয়ে বাইরাইতেছে, এরকম কথা আপনি বলছেন। এখন তো বিশ্বকাপ ফুটবল চলছে, উন্মাদনা চলছে। আপনি কি কোনো দল সমর্থন করেন? নাকি আসলে ফাউলই মনে হচ্ছে? আগের আগের বক্তব্যের সারনজুলটা বলে দেই। প্রোগ্রামটা ছিল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধীদেরকে নিয়ে একটা প্রোগ্রাম গিয়েছিলাম। এটা 24-এ শেষের দিকে অথবা 25-এর শুরুর দিকে।
এটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে শরিক হয়ে যারা প্রতিবন্ধী হয়েছেন, ৭১-এর মুক্তিযুদ্ধে, ৯০-তে, ৮০-র দশকে আপনার এবং ২৪-এ, তারা ওই প্রোগ্রামে প্রায় ৩০০+ প্রতিবন্ধীকে সম্মাননা স্মারক দিবেন আর কি, এরকম একটা প্রোগ্রাম। সেখানে সরকারের অনেক গুরুত্বপূর্ণ উপদেষ্টা, এই অভ্যুত্থানের বড় বড় ব্যক্তিরা সেখানে আসার কথা ছিল। আমি অনুষ্ঠানে গিয়ে দেখলাম যে অলমোস্ট গুরুত্বপূর্ণ কোনো মেহমান আসে নাই। ওখানে ওখানে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান আর কি। ধরেন আমি তো তালিকাতে অনেক নিচের দিকে ছিলাম। তো এবং আপনি জানেন, আপনি গণমাধ্যমে কাজ করেছেন, গণমাধ্যম যখন কোনো মিডিয়াকে অ্যাসাইন করে, যখন কোনো সাংবাদিক আপনাদের হাউস থেকে অ্যাসাইন করে, সে কিন্তু ব্রাহ্মণ দেখে যে এই প্রোগ্রামে কে কে আসতেছে। তো যখন গণমাধ্যম শুনছে এখানে উপদেষ্টারা যাবে না, এই গণ অভ্যুত্থানের বড় বড় ব্যক্তিরা যাচ্ছে না, ওখানে কোনো সাংবাদিক যায়নি ওই প্রোগ্রামটাতে, আমার মনে আছে। তো তখন আমার আসলে খুব কষ্ট লাগছে। আমি প্রতিবন্ধীদের গল্প শুনতেছিলাম, তো তার ১ ঘন্টা ধরে, ২ ঘন্টা ধরে তাদের জীবনের যে লড়াই, একটা মানুষের চোখ নাই, হাঁটতে পারে না, তারা লেখাপড়া করছে, ব্রেইলি পাচ্ছে না, তারপরে চাকরি পাচ্ছে না, ফ্রাস্ট্রেশন, বিয়ের মার্কেটে মেয়েরা অ্যাবিউজের শিকার হচ্ছে। তখন আমি ডায়াসে দাঁড়িয়ে বলেছিলাম যে এখানে যদি বুবলি আসতো, এখানে যদি পরিমণি থাকতো, এখানে ওই সাকিব মাশরাফি যদি একটা ব্যাট দিয়ে একটা বল কন্টিনিউ মারামারি করতো, একটা ফুটবল নিয়ে যদি ২২ জন দৌড়দৌড়ি করতো, তাহলে আসলে আপনার গণমাধ্যমের এখানে ক্যামেরার অভাব হইতো না। কিন্তু দেশের ৯৩ লক্ষ প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার, তার লড়াইটা তুলে ধরবার জন্য আমাদের গণমাধ্যম এতটুকু দায়িত্ব পালন করবার প্রয়োজন মনে করলেন না। এটা হচ্ছে আপনার ওখানে বক্তব্যের প্রসঙ্গ। এটা প্রতিবন্ধীদেরকে নিয়ে, মানে তাদের জন্য আমার কষ্টে, মানে আমার এত খারাপ লাগছিল, তখন আমি এই কথাটা বলেছি। মানে তার মানে আপনি তো কি আসলে ওই ক্রিকেট ফুটবল খেলাকে ফাউল খেলা মনে করেন না? মানে ফাউল বলছিলেন ওইখানে, ফাউল শব্দটা। ফলে আসলে আপনি সেটা মনে করেন না। ফাউল বিষয় হচ্ছে যে, মানে আপনি তখনকার এনভায়রনমেন্টটা চিন্তা করেন, আচ্ছা। যে মানুষটার চোখ হারিয়ে গেছে, হুম। যে মানুষটার হাত পাও নাই, তাহলে আপনি কোন দলকে তার সমর্থন জায়গা করেন থেকে ফুটবলে? আমি ভাই একসময় তো একটা দলের সমর্থক অবশ্যই করেছি, নিজেও খেলেছি। এখন এটা না বলি আবার, আমার তো ভক্ত শ্রেণী, তো ক্রস সেকশনের ভক্ত শ্রেণী আছে। হুম। তো খেলা নিয়ে আমার কমেন্ট্রিও আছে, আপনি আমার পেজে গেলে দেখতে পাবেন। আমি রিসেন্ট আপনার ফুটবল নিয়ে আমার কমেন্ট্রি আছে, আমি বিসিবির পলিটিক্স নিয়ে আমি কমেন্ট্রি দিয়েছি, অসংখ্যবার কথা বলেছি ফুটবল পলিটিক্স নিয়ে। আমি রিসেন্ট টক শোতে আপনার আর্জেন্টিনার খেলা নিয়ে, মিশরের খেলা নিয়ে আমি কথা বলেছি। সো মানে বিষয়টা এরকম না যে আমি স্পোর্টস এর এগেনস্টের মানুষ, বরং আমি শিক্ষা ব্যবস্থায় স্পোর্টস ইনক্লুড করা, ড্রাগ থেকে ইয়াংদেরকে বাঁচিয়ে রাখবার জন্য মহল্লায় মহল্লায় সারা বাংলাদেশে আমি স্পোর্টস এর রূপরেখা পর্যন্ত দিয়েছি বিভিন্ন আলোচনাতে। হুম। অতএব ওইটা ওখানে মানে মানে প্রাসঙ্গিক না, একটা আচ্ছা। মানুষের জীবন যে যেখানে চোখ চলে গেছে। মানে তো ভক্তদের সেখানে হচ্ছে যেটা ভক্তদের হচ্ছে মন আপনার, রক্ষায় আপনি এটা বললেন না যে আপনি আসলে কোন দলের সমর্থক। কিন্তু আবার ওইটা খুব আছে যে আপনি আসলে ফুটবল, ক্রিকেট সেই খেলাগুলোকেই আসলে আপনি না ওটা ওটা তো একান্তই একটা প্রতিবন্ধীদের আচ্ছা। কনটেক্সটে কিন্তু কথা আরেকটা বলা আর কথা কি। সম্প্রতি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর একটা অনুষ্ঠানে গিয়ে যেটা আপনি বলছেন, আপনি পরবর্তীতে হয়তো বলেছেনও এই বিষয়ে বিভিন্ন সময়। যে কালেক্টিভ ক্ষতি বাংলাদেশে তার সবচেয়ে বড় দায় ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখান থেকে ফ্যাসিস্ট, ক্রিমিনাল, টাউট, বাটপার মানে সবচেয়ে বেশি তৈরি করেছে তারা। আ এবং এর জন্য আপনার বিরুদ্ধে আইনি একটা নোটিশও এসেছে। আ মানে এখানেও তো মানুষের আবেগের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে বিশাল একটা সংখ্যক অ্যালামনাই আছে। শিক্ষিত মানুষ, তাদের আবেগের জায়গা, স্বপ্নের জায়গা। আপনি এভাবে কেন মানে হাতুড়ি পেটা করলেন? একটা বিষয় দেখেন যে একটা বিশ্ববিদ্যালয়কে আপনি কিভাবে অ্যাসেস করবেন। আপনি যদি কোনো হার্ভার্ডের অ্যালামনাইকে জিজ্ঞেস করেন যে আহ, তোমার হার্ভার্ডে পড়া না পড়া অথবা হার্ভার্ডের কন্ট্রিবিউশন কি, হার্ভার্ড ইউনিভার্সিটি অথবা প্রিন্সটন, এমআইটির কোনো ছেলে মেয়ে কি বলবে যে আমরা ১৭৭৬ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, এখানে টি প্ল্যান্টেশন নিয়ে প্রচুর অনিয়ম হয়েছে, আমরা তখন লড়াই করেছি, আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের সোলজাররা গিয়ে যুদ্ধ করেছে, এগুলো বলবে? না তারা বলবে যে আমরা গত 50 বছরে কয়টা নোবেল পুরস্কার পেয়েছি, এই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা কে কি প্রেসিডেন্ট হয়েছে, মিনিস্টার হয়েছে, সেনাপতি হয়েছে, বিজ্ঞানী হয়েছে, কি বলবে? মানে আমি তো এই ক্রিটিক্যাল কোশ্চেনটা রেজ করতে চাচ্ছি। আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের একটা ফলস প্রাইড আছে। আমি কিন্তু ওই খোয়ারের ছাত্র ছিলাম, কিন্তু ব্যাপারটা এরকম না যে আমি ওখানে চান্স পাই নাই বলে আমার অনেক কষ্ট আছে। ব্যাপারটা এরকম না, আমি বাংলাদেশের টপ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছি। অতএব আমার সাথে কথা বলতে আসলে যে কাউকে প্রিপারেশন নিয়ে আসতে হবে আর কি। যে আমি নিজে ভোলা ডিগ্রি কলেজে পড়ছি বইলা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ দেখলে আমার খারাপ লাগে, ব্যাপারটা এরকম না। প্রশ্ন হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের অ্যাচিভমেন্ট কি, সে আসলে কি তৈরি করে। তার
একটা ইউনিভার্সিটি দেখেছি আমাদের যারা বন্ধু বান্ধব আছে অক্সফোর্ড কেমব্রিজের, ওদের আপনি ওদের অক্সফোর্ড আলোচনার কেমব্রিজের টপিক সাথে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে তুলনা করতে পারবেন না। সেটা আসলে অনেক একদম হাই র‍্যাংকিং ইউনিভার্সিটিগুলোর কথা বলছেন। আমাদের দেশের মানে বাকি সবকিছুর সাথে মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা তো শিক্ষিত জনগোষ্ঠী তৈরি 100 করছে। বছর 100 বছরের বেশি এই বিশ্ববিদ্যালয়ের বয়স আপা। হুম। এটা বাংলাদেশের বয়সের থেকেও বেশি, এটা পাকিস্তান রাষ্ট্রের বয়সের থেকেও বেশি। 100 বছর প্লাস। সিঙ্গাপুর, মালয়েশিয়ার ইউনিভার্সিটি গুলো 100-র ভিতরে চলে আসছে, 10-15-তে চলে আসছে। ওদের ইউনিভার্সিটির বয়স তো আমাদের থেকে আমাদের নাতির বয়সী। ওরা পারে, আমরা পারছি না কেন? আজকে 2026 সালে আপনার সেই মনে প্রশ্নটা থাকার আপনি কথা খুব করোনা। যৌক্তিকভাবে তুলতে পারেন ব্যারিস্টার ফুয়াদ। সেই প্রশ্নটা খুব যৌক্তিকভাবে। কিন্তু এটার থেকে টাউট বাটপার বের হচ্ছে, শুধুমাত্র ফ্যাসিস্ট বের হচ্ছে, কথা তো সত্য, ক্রিমিনাল বের কথা হচ্ছে। তো সত্য, কথা তো সত্য। আপনিও বের বাংলাদেশের হচ্ছেন। সবচেয়ে বড় ক্রিমিনাল, বাংলা, আমি ওখানে কিছু শিখি নাই, এটা হচ্ছে সবচেয়ে ভালো এই খবর আর কারণে কি। টাউট ওখানে আমি বাটপার কিছু হন নাই বা ক্রিমিনাল হন নাই। নাকি সেটা হয়েছেন? হচ্ছে যে ওখান থেকে আসলে কি বের হয়েছে বলেন না, 2-4-5 জন বিখ্যাত গ্রাজুয়েটের নাম বলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের, না ধরেন সায়েন্টিস্ট, না একাডেমিক, এরকম খুব গবেষক, কিছু একটা কথা বলেন না, মানে যেটা যেটা না হলে আমরা খুব লস করতাম। কিন্তু এটা না হলে যা আছে তাও তো থাকতো না। না, না হলে হচ্ছে যে আপনার অন্য বিশ্ববিদ্যালয় কলেজে পড়তো। আমাদের বাস্তবতা দেখেন, তাহলে কি বাংলাদেশের আপনার রাজনৈতিক রেকমেন্ডেশন নেতাদের ঢাকা মধ্যে, বিশ্ববিদ্যালয়কে মানে বিলুপ্ত করে দেওয়া? না সেটা তো প্রশ্ন, সে তর্ক না। তর্ক হচ্ছে আপনাদেরকে চিন্তা করতে বাধ্য করা যে এই বিশ্ববিদ্যালয়ের অবদানটা কি। এই বিশ্ববিদ্যালয় গত 100 বছরে 100টা মৌলিক বই বের করে নাই। এটা তো কোনো বিশ্ববিদ্যালয় করে নাই, আমাদের দেশের কোনো মাদ্রাসা, স্কুল, কলেজ কিছুই তো করে নাই। এইটাই তো, তাহলে এই তর্কটা তুলতে হবে না? মানে আপনি কি এগুলা কি এইভাবেই রাখবেন? মানে এখানে এই দৈন্যতা চলবে, এখানে শ্যাওলা পড়ে থাকবে, এখানে কোনো লেখাপড়া হবে না, এটা প্রেম চত্বর হবে, এটা ফুসকা চত্বর হবে। মানে এই তর্কটা কি আমাকে তুলতে হবে না যে এই বিশ্ববিদ্যালয়ের কোনো কন্ট্রিবিউশন নাই, সে কোনো সায়েন্টিস্ট তৈরি করতে পারে না, সে ডক্টর ইউনূসের মতো একজন হয়তো নোবেল পুরস্কার নিজ দায়িত্বে পাইছে, কিন্তু আমার আর নোবেল পুরস্কার নাই কেন? তাও তো উনি ধরেন পলিটিক্যাল নোবেল পুরস্কার পাইছে শান্তিতে, মানে এটা তো কোনো কিছু আবিষ্কার করে করতে হয়নি। তাহলে আমার মৌলিক সাবস্টেন্সটা কি? আমার বিখ্যাত 10টা অ্যালামনাই আছে কিনা আমার বিশ্ববিদ্যালয়ে, যাদেরকে সারা পৃথিবী চেনে? মানে আমাকে তো এই 100 বছর পার হয়ে আমি শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এটা অনেক গর্বিত। মানে এটা তো কোনো গর্ব হইতে পারে না। আপনি বিশ্ববিদ্যালয়ের অনার্স পড়ে বাইরে যান, দেখেন তো কোনো পৃথিবীর কোনো ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় অনার্সকে ভ্যালিডেট করে কিনা, আমার বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সকে ভ্যালিডেট করে কিনা। হুম। আমি করে ইউনিভার্সিটিতে তো, 2 কেন বছর করে না? পড়েছি। সেখান থেকে পড়ে এসে তো বিভিন্ন জায়গায় পিএইচডি করছে, মাস্টার্স করছে, পরে বড় বড় না, জায়গায় জয়েন করছে। সরাসরি করতে পারছেন না। আমি ইউনিভার্সিটিতে 2 বছর পড়ে গেছি, আমাকে এ লেভেলের ইকুইভ্যালেন্স দিয়েছে ইংল্যান্ডে। আমাকে ওখানে ফাউন্ডেশন কোর্স করতে হয়েছে, তারপরে আমি আন্ডার গ্রেডে ঢুকেছি। এখানে অনার্স করে গেলে আপনার 3 বছর, 2 বছরের জন্য ইয়ে দেয়, আপনার রিকগনিশন দেয়। হুম। মাস্টার্স করে গেলে অনার্সের রিকগনিশন দেয়। তো লজ্জার বিষয় না? আমার লজ্জা লাগার কথা না? আপনার মনে আছে কিনা কিন্তু এই করোনার সময় বাস্তবতায় ঢাকা কিন্তু পড়ি নাই। বিশ্ববিদ্যালয়ে, এই বাস্তবতায় কিন্তু না। অনার্স করলে অনার্সের রিকগনিশন কিন্তু পাচ্ছে মানুষ। আমরা মানে আমরা নিজেও বাইরে আসছি, পড়াশোনা করেছি। ফলে না সব জায়গায় না, তো এটার সাথে আপনার অনেক কিছু যোগ বিয়োগ করতে হয়েছে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার লাইফের এক্সপার্টিজ, হুম, আপনার না আরো এক্সট্রা কি অনার্সকে কি অনার্স করেছেন, হিসেবে এক্সট্রা নিচ্ছে। কারিকুলাম। অনার্সকে অনার্স হিসেবে না, নিচ্ছে। এটা অধিকাংশ ইউনিভার্সিটিতে না, পৃথিবীর টপ ইউনিভার্সিটি কেউ এটা অ্যাকসেপ্ট করে না। আমি ইংল্যান্ডের ধরে 3rd টপ ইউনিভার্সিটিতে পড়েছি, ইউনিভার্সিটি অফ লন্ডনে। এটা করে না, অ্যাকসেপ্ট করে না। অতএব, এবং এই দেখবেন মাস্টার্স করে আপনি সরাসরি পিএইচডি করতে পারছেন না, আপনাকে টিচিং এক্সপিরিয়েন্স দেখাতে হচ্ছে 5 বছর, 7 বছর, তারপরে আপনি পিএইচডি তে চান্স পাচ্ছেন। আইএলটিএস করতে হচ্ছে, আপনাকে অনেক রিকোয়ারমেন্ট তো ফুলফিল করতে ভাষাগত হচ্ছে। জায়গা থেকে। তো সব জায়গাতে এই বিষয়টা তো আছে। তাহলে আমার বিশ্ববিদ্যালয়কে তো এই প্রশ্নের মুখোমুখি হতে হবে। আমার বিশ্ববিদ্যালয় বুয়েট করোনার সময় স্যানিটাইজার আবিষ্কার করেছে, দেখেছেন? হুম, হুম। এটা তারা আবার ঘটা করে প্রেসে দিয়েছে। রিক্সা আবিষ্কার করে বুয়েট, মানে যেখানে সারা দুনিয়া এখন এআই করতেছে, ইলন মাস্ক মহাকাশে জিনিস পাঠাচ্ছে, আমার বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা টিএসসি তে সবাই মিলে খেলা দেখতেছে। এটাই তার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক গর্বের বিষয়। তারা সবাই খেলা দেখতে পারে, 10 টাকায় চা সমোচা কিনতে পাওয়া যায় এখানে। ধান কাটা ভিসি এখানে অ্যাপয়েন্টমেন্ট পাইছে। আমি যদি রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমি যদি আমার বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে চাই, এই তর্কগুলো তুলতে হবে আমাদেরকে। আমার ভাষা পছন্দ না হোক, কিন্তু তর্কটা তুলতে হবে, এই তর্ক নিয়ে আলাপ করতে হবে। জি। এবং বাংলাদেশের খারাপ লোকদের একটা বিশাল অংশ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 2-4টা ভালো মানুষ নাই তা বলছে না। এই জন্য হচ্ছে আবার যত ভালো মানুষ আছে, যাদের অবদান আছে তারা বাংলাদেশে, দেখেন তো 10জন ভালো রাজনীতিবিদের নাম বলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, যারা বাংলাদেশের ভাগ্য বদলে দিয়েছে। 5 বাংলাদেশের জনের নাম ভাগ্য বলেন কে তো। বদলেছে আসলে? বাংলাদেশের ভাগ্য? ভাগ্য বদলাইলে ধরেন
শেখ মুজিব নাম বলতে পারবেন, বঙ্গবন্ধু শেরে বাংলার নাম বলতে তিনিও ছিলেন পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি মানে না, শিক্ষার্থী। ঢাকা তিনিও ভর্তি হয়েছিলেন, পরে শেষ করতে পারেন নাই, কিন্তু ভর্তি হয়েছিলেন। উম কয়জনের নাম বলতে পারবেন? সালাউদ্দিন শেরে আহমেদ বাংলা, স্বরাষ্ট্রমন্ত্রী, মানে সোহরাওয়ার্দী। যারা বর্তমানে রাজনীতিবিদ আছেন যারা, সবাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগই ছাত্রছাত্রী। এর ভিতরে কয়জন দেশ বদলাইছেন আর কয়জন দেশ ডুবাইছেন সেই তর্কটা করতে হবে আর কি। এই জন্য হচ্ছে এই আলোচনাটা আমাদেরকে তুলতে হবে যে কেন ১,৫০০ ২,০০০ ইউনিভার্সিটির তালিকাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় নাই। মানে আপনার তো লজ্জা লাগার কথা, এটা নিয়ে যে আবার আপনি তর্ক মানে আমাকে গালাগালি না, করতেছেন। সেই আপনি তো তর্কটা তো আত্মসমালোচনা বটেই। করবেন। সেই তর্কটা তো সবসময় করা হয়। কেন গবেষণা হচ্ছে না? কেন মানে এর মান এত খারাপের দিকে যাচ্ছে? কেন ভালোর দিকে না গিয়ে, মানে আগে যেখানে একটা র্যাঙ্কিং এ ছিল, সেখানে বহু দিন যাবত সেই র্যাঙ্কিং এ নাই। সেই তর্কটা আছে, কিন্তু মানে সেই বিশ্লেষণটা আছে। কিন্তু এটা নিয়ে মানে আপনার কাছে যে প্রশ্নটা করা, যে কালেক্টিভ ক্ষতির জন্য বা ঢাকা বিশ্ববিদ্যালয়